আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন, কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। ওকে, ভেরি গুড। গত ক্লাস আমার সেফ হয়নি স্যার, কেন? সেফ কেন হয়নি? আপনি সেফ আনসেফ ছিলেন? ওকে, ক্লিয়ার। আপনাদের সাথে কি আজকে প্রথম ক্লাস নাকি আগে ক্লাস হয়েছে? কেউ কেউ বলছেন গত ক্লাস সেফ হয়নি, তার মানে কি আগে ক্লাস হয়েছে? খুব সম্ভবত আমাকে দেখতে পাচ্ছেন না। একটু নেটওয়ার্কে প্রবলেম, মানে একটু কারেন্ট চলে গিয়েছে আর কি আমাদের। তো সেক্ষেত্রে একটু সময় দিবেন আমাদেরকে। আচ্ছা, আমাদের কি গত ক্লাসে ক্লাস হয়েছে? মানে এর আগে কি ক্লাস হয়েছে নাকি আজকেই প্রথম? লিখছে। আনমিউট করে দেন সবাইকে। আপনাদের সবাইকে আনমিউট করে দেওয়া আছে, আপনারা জাস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমার সাথে কথা বলতে পারেন চাইলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ভালো আছেন? জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ আছেন ভালো। স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ জি ভালো আছে। আজকে কি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম ক্লাস নাকি আগেও ক্লাস হয়েছে? জি স্যার, আজকে প্রথম ক্লাস। জি স্যার, আজকে তাহলে প্রথম একজন ক্লাস। তো বলছে যে গত ক্লাস সেফ হয়নি, তাহলে মানে অন্য সাবজেক্টের কথা বলছিলেন আর কি, তাই তো? জি স্যার, হয়তো অন্য সাবজেক্টের কথা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কারেন্ট আসতে আসতে আমরা কিছু প্রারম্ভিক কথা, যে কথাগুলো খুবই স্যার গুরুত্বপূর্ণ আমার আপনাদের জন্য। দুইটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এক হচ্ছে যে মানে আমার হচ্ছে এবার শেষ মানে অ্যাপ্লিকেশন করার জন্য শেষ সময়। তো আমাদের কি এই মানে জানুয়ারির আগে কি কোনো অ্যাপ্লিকেশন মানে প্রাইমারি কোনো প্রাইমারির জন্য কি কোনো দিবে মানে সার্কুলার দিবে? আপনার নেটওয়ার্কে সমস্যা আছে, আমি কথাটা বুঝতে পারছি না। আপনি মনে হয় বলতে চাচ্ছেন যে এই বছরে কোনো সার্কুলার আসবে কিনা, এরকম কিছু, তাই তো? মিউট করে দেন, আমি বুঝতে পারছি না কথা। আচ্ছা, তাহলে আপনি আরেকবার একটু আনমিউট করবেন কাইন্ডলি। আপনি ইয়েতে থেকে মানে নেটওয়ার্কে এসে পরবর্তীতে একটু আনমিউট করার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আমি আপনার সাথে কথাগুলো বলতে পারবো বা বুঝতে পারবো। তাহলে যে কথাটি বলছিলাম একেবারে শুরুতে, আপনাদের আজকে একেবারে প্রথম ক্লাস ইংরেজি সাবজেক্টের হাতে খড়ি হবে আমার সাথে। তো সেক্ষেত্রে কিছু প্রারম্ভিক কথা আছে, যে কথাগুলো আপনার পুরো এই প্রাইমারির যে চাকরি পাওয়ার জার্নিটা আছে সেই জার্নিতে পুরো পুরো জার্নিতে আপনার কাজে লাগবে। প্রথমতই আমরা যদি বলি যে চাকরির পরীক্ষা আর জ্ঞান অর্জনের পড়ালেখা কিন্তু আলাদা। আপনি চাকরি পাওয়ার জন্য যেভাবে পড়ালেখা করবেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেভাবে পড়ালেখাটা আসলে করার, মানে জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেভাবে পড়ালেখা করবেন, চাকরির পাওয়ার ক্ষেত্রে সেভাবে আসলে পড়ালেখাটা খুব একটা বেশি ফ্রুটফুল হয় না। কারণটা কি? কারণ চাকরিতে আপনার স্ট্র্যাটেজিটা বোঝা গুরুত্বপূর্ণ। দেখা গিয়েছে আপনি দুনিয়ার সব ইনফরমেশন, মনে করেন আপনি চাচ্ছেন যে সব ইনফরমেশন আপনি মুখস্থ করে মাথায় নিয়ে চাকরির পরীক্ষায় ভালো করবেন, তাই তো? তাহলে চাকরি পরীক্ষা ভালো করার জন্য দুনিয়ার যাবতীয় যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন যদি আপনারা নেয়ার চেষ্টা করেন, পরবর্তীতে দেখা যাবে যে কাজের ইনফরমেশনটাই আপনার মাথায় নাই। মানে যে যে ইনফরমেশনটি চাকরি পরীক্ষায় এসে থাকছে। কি হচ্ছে এগুলো? না মানে হচ্ছেটা কি, বারবার এরকম হচ্ছে কেন? আমাদের কোনো কিছু করছে না তো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হবে সে জিনিসটা হচ্ছে আপনার গুছিয়ে পড়ালেখা। দুনিয়াদারির সব ইনফরমেশন পড়ালেখা বা দুনিয়াদারির সব ইনফরমেশন আপনি যদি পড়েন, চাকরি পরীক্ষায় দুনিয়ার সব ইনফরমেশন কিন্তু গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন গুলো সেটা আপনার কাছে আগে প্রথম বোঝা প্রয়োজন। সেক্ষেত্রে পরিকল্পনায় বেশি সময় দিতে হবে রাদার দ্যান পড়ালেখা। এখন পরিকল্পনায় সময় দেওয়ার ব্যাপারটি যদি আমি একটু এটার ইম্পর্টেন্সটাকে কোট করে বলি, সেক্ষেত্রে আমেরিকার 16তম প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন, তিনি একটা কথা বলতেন যে ইফ আই হ্যাড 8 hours to chop down a tree, then I will spend my first 6 hours for sharpening my axe. অর্থাৎ আমার হাতে যদি 8 ঘন্টা সময় থাকে একটি গাছ কাটার জন্য, আমি আমার প্রথম 6 ঘন্টাকে ব্যয় করতাম আমার কুঠারটিকে ধার করার জন্য। তার মানে কি? আপনি এখন বলতে পারেন যে কুঠার ধার করাটা এতটা ইম্পর্টেন্ট কেন? কারণ পরিকল্পনা, মানে তিনি এখানে যেটার গুরুত্বটা বেশি দিচ্ছেন সেটা হচ্ছে পরিকল্পনা। ইফ ইউ হ্যাভ আ গুড প্ল্যান দেন ইট ইজ অলমোস্ট 50% অফ ইউর ওয়ার্ক ইজ অলরেডি ডান। এবং আরো একটা কথা আছে যে ইফ ইউ আর নট প্ল্যানিং এনিথিং দেন ডেফিনেটলি ইউ আর প্ল্যানিং টু ফেইল। অর্থাৎ আপনি যদি পরিকল্পনা না করেন তাহলে আপনার পরিকল্পনাটাই হচ্ছে ফেল করার। তো সেই জন্য পরিকল্পনাটা গুরুত্বপূর্ণ।
সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নতে আপনার জোর দিতে হবে, যে সকল টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসছে সে সকল টপিক আপনার জোর দিতে হবে। সেখানে কিভাবে প্রশ্ন আসে, কোন আঙ্গিকে প্রশ্ন আসে, কোন কোন জায়গাতে বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দেয়া হয়, সে জাতীয় জায়গাগুলো আমরা অ্যানালাইসিস করে প্রথমেই পড়ালেখা করার চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রে বিদ্যাবাড়ি আপনাদের সাথে যে থাকবে, বিদ্যাবাড়ি আপনাদেরকে প্রপারলি গাইড করার চেষ্টা করবে, কারণ অনেকেই আছেন যারা এই যে আহ, গুছিয়ে পড়ালেখার যে ব্যাপারটা আছে এটা হয়তো বা অনেকের নিজের কাছে একটু কনফিউজিং হয়ে যায়, যে আসলে কোনটা পড়বো কোনটা বাদ দিব, এটা হয়তো বা অনেকে বুঝতে পারেন না। তো সেজন্য বিদ্যাবাড়ির যারা টিচাররা আছে প্রত্যেকটা টিচারই প্রত্যেকের ক্লাসে আপনাদেরকে সেই গুছিয়ে প্রিপারেশন নেওয়ার যে ওয়েটা আছে সেই ওয়েটা আপনাদেরকে বলে দিবেন। এবং আমি আপনাদের সাথে ইংরেজি সাবজেক্টটা নিয়ে থাকবো। এই ইংরেজি ভাষায় যাবতীয় যত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো, এবং ক্লাসের মাঝে আমি যে নোটগুলো করে দিব সেই নোটগুলো আপনারা মাথায় রাখবেন এবং খুব সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখবেন। অর্থাৎ ইংরেজি সাবজেক্টের জন্য আপনার পৃথক একটি নোট খাতার প্রয়োজন হবে। এবং বলে রাখা ভালো, বিগত যে প্রাইমারি পরীক্ষাটি হয়েছিল মানে 2013 এবং 2023 এবং 2024 সালে, সেই দুটি প্রাইমারি পরীক্ষা মানে তিনটি ধাপের পরীক্ষাকে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে আমি ক্লাসে যেগুলো পড়িয়েছি মোস্ট অফ দ্য কেসেস সেখান থেকেই প্রশ্ন এসেছে। যদি আমি বলি প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষায় প্রশ্ন এসেছে 18টি, 18টি হুবহু ক্লাস থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ আমি আপনাদের সাথে সময় পাই কত, 2 ঘন্টা করে 15টা ক্লাস, 30 ঘন্টা সময় পাই। এই 30 ঘন্টার মাঝে 18টি হুবহু কোয়েশ্চেন ক্লাস থেকে কমন ছিল, লেকচার শিট না, কিন্তু লেকচার শিট থেকে 20টাই কমন ছিল। বাট শুধু ক্লাস থেকে, শুধু ক্লাস থেকে, এই যে কমনের কথা বলছি শুধু ক্লাস থেকেই ছিল প্রায় 18টি। দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটি হয়েছে, দ্বিতীয় ধাপের পরীক্ষায় ক্লাস থেকে শুধু কমন ছিল 12টি প্রশ্ন। দ্বিতীয় ধাপের পরীক্ষাটি কিন্তু কঠিন হয়েছিল। এবং তৃতীয় ধাপের পরীক্ষায় ক্লাস থেকে কমন ছিল 17টির মতো প্রশ্ন। তাহলে আমি তো আর প্রশ্নকর্তা না, তাহলে আমি কিভাবে কমন ফেলে দিচ্ছি, বা আমি কিভাবে আসলে সচরাচর যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো কিভাবে ধরে ফেলতে পারছি, কারণ আমি অ্যানালাইসিস করেছি। এবং সেই অ্যানালাইসিসটাই আপনাদের সামনে তুলে ধরবো। যেভাবে পড়তে বলবো সেভাবে যদি পড়ালেখা করেন, ইংরেজি উইল বি, যেহেতু আমি ইংরেজিটা আপনাদেরকে পড়াবো, ইংরেজি উইল বি ভেরি মাচ লাভিং সাবজেক্ট ফর ইউ। আপনি ইংরেজি সাবজেক্টটাকে খুব ভালোবাসা শুরু করবেন। এবং এতটুকু বলতে পারি যে ইংরেজি সাবজেক্টে আমরা কোনো রুলস পড়বো না, কোনো থাকে না যে নিয়ম কানুন, ওই যে থাকে না সাবজেক্ট অবজেক্ট ভার্ব সচরাচর যেভাবে পড়ায় সেভাবে আসলে আমরা পড়বো না। রাদার দেন আমরা ইংরেজিটাকে একটা অন্য দিকে নিয়ে যাব, যেখানে একটি ভাষা, ইংরেজি হচ্ছে একটি ভাষা, এই ভাষাটিকে আমরা ভাষার মতো করে শেখার চেষ্টা করব। এখন ইংরেজি ভাষাটাকে যদি আমরা সাবজেক্ট অবজেক্ট এবং ভার্বের মধ্যে আটকে রাখি, এটা কিন্তু আমাদের প্রপার আসলে ওয়ে না ইংরেজিটা শেখার। তো সেই শেখার ওয়েটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা ক্লাসে যতটুকু পড়বো পুরোটাই বুঝে পড়বো, কোনো কিছুই মুখস্থ করবো না। দিনের শেষে দেখবেন আপনি সব প্রশ্ন অ্যান্সার করতে পারছেন। এবং অবশ্যই ক্লাসের পরে আমরা যে সকল টপিক থেকে বেশি প্রশ্ন এসে থাকে সে সকল টপিকের প্রশ্নগুলো সলভ করে ফেলবো, তখনই আপনি বুঝতে পারবেন যে ক্লাসে কতটুকু উপকার হচ্ছে আপনাদের। এখন বলে রাখা ভালো যে আমার স্টুডেন্টরা অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, বা যারা ইংরেজি কখনো পড়েন নাই এমন আছেন, বা ইংরেজিতে দুর্বল আছেন, অনেকেই আছেন এমন। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখতে চাই যে এই ইংরেজি সাবজেক্টের যে ভীতি আছে এতটুকু আপনি মাথায় রাখতে পারেন, যে ইংরেজি যদি ক্লাসের সাথে সাথে যান এবং আমি যেভাবে পড়াবো সেটা যদি আপনারা আত্মস্থ করেন, সেক্ষেত্রে ইংরেজি সাবজেক্টের যে ভয় আছে সেই ভয়টা একেবারেই কেটে যাবে। আমি আমার একজন মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন আখলাক হোসেন, যার নাম, আমি প্রায় সময় ক্লাসের মধ্যে তার কথা বলি। তো সে এরকম আর কি প্রথম ক্লাসে আমাকে বলছিলেন যে স্যার আমি তো মাদ্রাসায় পড়েছি, আমি কখনো ইংরেজি কোনো প্রাইভেট টিউটরের কাছেও পড়ি নাই। তো সেক্ষেত্রে আমার দ্বারা কি সম্ভব ইংরেজিতে ভালো করা? তো আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না, আমি জাস্ট বলেছি যে আখলাক আমরা দেখি কোর্সটা শেষ করি। পরবর্তীতে কোর্সটা শেষ করে আমরা দেখলাম, আমি যখন দেখেছি যে আখলাক হোসেন মাসাল্লাহ এতটা ইমপ্রুভ করেছেন, আমি আসলে অবাক হয়ে গিয়েছি। এবং তিনি কিন্তু খুব ভালো করেছেন, পরবর্তীতে যে কোনো চাকরির পরীক্ষায় তিনি কিন্তু ভালো করেছেন। তো সেই জন্য বলছি যে আপনার এতটুকু ফোকাস রাখবেন যে যা আমরা পড়ছি সেটা যেন বুঝে পড়ি, রাদার দ্যান মুখস্থ করা, গদবাঁধা মুখস্থ করা। তো সেই জন্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল পড়ালেখা। এবং ইংরেজি সাবজেক্টে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি বানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ইংরেজি সাবজেক্টে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি বানিয়ে দেবো। ইনফ্যাক্ট ভোকাবুলারি, যে ভোকাবুলারি নিয়ে আপনারা টেনশন করতে থাকেন সেই ভোকাবুলারিটাও আমরা মজা করে পড়াই, মানে আমি চেষ্টা করি একটু টেকনিক দিয়ে পড়ানোর জন্য। এবং বলে রাখা ভালো, এই ভোকাবুলারিও কিন্তু ক্লাস থেকে কমন পড়ে যায়, পড়ে গিয়েছিল। কি ইমা পড়েছিল না? নিবন্ধন তো পরীক্ষা দিয়েছেন, পড়েছিল কমন ভোকাবুলারি? আনমিউট করে দিয়েছে। কেমন আছেন আসসালামু আপনি? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপনাকে ভালো দেখে আছি। ভালো লাগছে।
স্যার আমি আপনার ক্লাস নিয়ে চিন্তিত ছিলাম, আপনার ক্লাস পাবো কি পাবো না। আচ্ছা, পেয়েছেন তো, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, খুবই ভালো লাগেছে আপনাকে দেখে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভোকাবুলারি কি মা কমন পেয়েছিলাম আমরা? জি স্যার। ভোকাবুলারিটাও আমরা কমন পেয়েছি, অর্থাৎ ক্লাসে যা পড়িয়েছে, আমি কিন্তু আপনাদেরকে পড়া দিয়ে তারপরে বলছি যে কমন পড়েছে, ব্যাপারটা এমন না। ক্লাসে আমি 137টা ভোকাবুলারি পড়েছি, সেখান থেকেই কমন ছিল। নিবন্ধনে কমন ছিল, প্রাইমারিতে কমন ছিল। তার মানে আপনাদের যে ইংরেজি ভীতিটা আছে, সেই ভীতিটা দূর করার জন্য জাস্ট নিজের উপরে আস্থা রাখা প্রয়োজন এবং আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, এতটুকু বলতে পারি। এবং ইংরেজি সাবজেক্টটাকে আস্তে আস্তে আপনি ভালোবাসতে শুরু করবেন, এতটুকু আমি বলতে পারি। এবং আরেকটা কথা, ইংরেজি সাবজেক্টে সাধারণত যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো আমি যখন ছোট ছিলাম, আমাকে ইংরেজি যখন পড়াতো, স্যার এসে হ্যাঁ লেখো, এই যে শুরু করেছে লেখা, একসাথে একেবারে বোর্ড বানিয়ে ফেলতো, তাই তো? তো আমি আসলে সেই রকম টিচার হতে চাই না, বা আমি আসলে সেই রকম টিচার না যে একেবারে বোরিং হয়ে যাবে ক্লাসটা। 2 ঘন্টা সময় যে আমাদের ক্লাসের আছে, এই 2 ঘন্টা সময় যে কোন দিক দিয়ে আপনার চলে যাবে সেটা আপনি খুব একটা বেশি টের পাবেন না, কারণ আমি নিজে টের পাই না। তো এমনও আছে যে 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করাচ্ছি, স্টুডেন্টরা বলে যে স্যার আর কিছুক্ষণ থাকলে কিন্তু ভালো হতো। তার মানে আমরা এনজয় করে ক্লাসটা করব, একেবারেই বোর্ড হবেন না আপনারা, এতটুকু আস্থা রাখতে পারেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি ক্লাসে যা লেখাবো সেটা লিখবেন খাতার মধ্যে, একেবারে সিরিয়ালে যেন আপনার লেখা থাকে, নোট করা থাকে। আর আরেকটি কথা, আপনারা সবাই শিক্ষক হতে চান, তাই তো? প্রাইমারি শিক্ষক হতে চান। সেক্ষেত্রে পৃথিবীর সব থেকে মহান পেশা হচ্ছে শিক্ষকতা, যে পেশাটির থেকে সম্মান আর দুনিয়াতে কোনো পেশায় নাই। আপনারা যদি আমার কথা বলেন, আমাকে আল্লাহ 3টা পরিচয় দিয়েছে টোটাল। আমি, একে হচ্ছে আপনাদের শিক্ষক, আমি 41তম বিসিএস এ ট্যাক্সে সুপারিশপ্রাপ্ত হয়েছি, ট্যাক্স মানে সরি ট্যাক্সে না, কাস্টমসে। 41তম বিসিএস থেকে কাস্টমসে এআরও পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। 43তম বিসিএস থেকে আমি ট্যাক্সে ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো এই যে 3টা পরিচয় আছে, এই 3টা পরিচয়ের মধ্যে সব থেকে গৌরবের পরিচয় আমার কাছে কিন্তু এই শিক্ষক। আপনাদের শিক্ষক হিসেবে যে পরিচয়টি আছে, সেটা আমার কাছে সব থেকে গৌরবের। এবং এই পরিচয়টা আসলে পৃথিবীর সব থেকে, আচ্ছা এটা একটু বড় করে দেন, কমেন্ট আমি দেখতে পাই না। তো এই পরিচয়টা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি পরিচয়, বা পৃথিবীর সব থেকে ভ্যালু অ্যাড করে এই পরিচয়। তো সেই ক্ষেত্রে নিজেকে যদি টিচার হিসেবে দেখতে চান, যেটা আপনাকে সম্মান দিবে, সেই জিনিসটার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না? বাট পরিশ্রম তো করবেন, সেই পরিশ্রমটা হতে হবে স্ট্র্যাটেজিক। রাদার দেন আপনি স্ট্র্যাটেজি না বুঝে দুনিয়াদারি সবকিছু পড়ছেন। মনে করেন আপনি পড়ছেন ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, পড়তে 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 হঠাৎ করে দেখলেন যে সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে। এখন একটা সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, সামনে একটু পানি আছে। এখন ওই যে ঢাকা বাংলাদেশের রাজধানী পড়তে পড়তে হঠাৎ করে আপনি পড়ছেন কি, গাড়ি যাচ্ছে সামনে পানি, গাড়ি যাচ্ছে সামনে পানি। ওই আপনি আবার রিপিট করা শুরু করছেন, গাড়ি যাচ্ছে সামনে পানি। তো এই তো মুখস্থই তো করেছেন, কিন্তু এটা কি আপনি বুঝে পড়ছিলেন? ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা কি 10 বার পড়ার কিছু আছে? একবার শুনলেই তো হয়। ব্যাপারটি হচ্ছে এরকম। হ্যাঁ। তো সেই জন্য ঢাকা বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত, এই জাতীয় কথাগুলো আপনি যে না বুঝে পড়ছেন, তো সেই জন্য না বুঝে, না মানে না বুঝে পড়ার থেকে বুঝে পড়াটা বেশি ফ্রুটফুল হয়, এবং সেটাই আসলে আপনাকে এগিয়ে রাখবে। এবং চাকরির পরীক্ষা আমি যদি বলি, এই ইংরেজিতে যেখানে 20 মার্কস থাকে, এই ইংরেজি বিষয়টি কিন্তু অনেক ক্রুশাল রোল প্লে করে। এই 20-এর মধ্যে আপনাদের অনেকের, এখন পর্যন্ত অনেকেরই ইচ্ছা আছে যে 20-এ 12 মানে খুব ভালো ইংরেজিতে। আপনার টার্গেটই অনেকের আছে 12, যে 60%, 12 পেলে আমি খুশি। অনেকের টার্গেট আছে 5 থেকে 10, মানে কিছু পেলেই আমার কাছে হয়, বাকি সাবজেক্ট আমি উড়িয়ে দিব, এরকম অনেকের প্ল্যান আছে। বাট এই ইংরেজিতে যে 18 বা 20 পেয়ে যায়, চিন্তা করতে পারেন সে কতটা এগিয়ে যায়। ইংরেজিতে যেখানে 0.5 মার্কসের জন্য হাজার হাজার পরীক্ষার্থীর পেছনে চলে যায় মানুষ, তো সেজন্য এখানে যদি 5 থেকে 6 মার্কস আপনি এগিয়ে থাকেন, মিনিমাম 50 থেকে 1 লাখ, 50,000 থেকে 1 লাখ মানুষের আগে কিন্তু আপনি থাকবেন। তো সেজন্য ইংরেজি সাবজেক্টটা আমরা, ইংরেজি আর গণিত, এই সাবজেক্টটা আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব যাতে এখানের সাবজেক্টগুলোতে আমার সবার থেকে আমি এগিয়ে থাকতে পারি, এবং কম্পিটিশনে তারাই এগিয়ে থাকে যারা ইংরেজি এবং গণিতে ভালো করে। তাহলে চলেন আজকে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা সাধারণত ইংরেজিতে নিজেদেরকে দুর্বল মনে করার একমাত্র কারণ হচ্ছে, বা আমরা নিজেদেরকে ইংরেজিতে খুব একটা বেশি আসলে থাকে না যে আমরা খুব একটা বেশি ভরসা করতে পারি না, কারণ আমরা ইংরেজি আসলে সিকোয়েন্স অনুযায়ী পড়ি না, যখন থেকে যেটা, যেখান থেকে যেটা পাচ্ছি সেখান থেকে সেটা পড়ার চেষ্টা করছি। দিস ইজ নট দ্য প্রপার ওয়ে অফ লার্ন ইংলিশ। তো সেজন্য আমরা সিকোয়েন্স ধরে ধরে যদি পড়ি, প্রথমে যেমন পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের পরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। অর্থাৎ যে সকল টপিক আমার রিলেভেন্সি রাখে, সে সকল টপিকের সাথে একটা একটা করে যদি আমরা টপিক শেষ করি, দেখবেন আমার ইংরেজির ভিতটা গড়ে উঠছে, এবং ইংরেজির যে ভাষাটার প্রতি ভয় ছিল, সে ভয়টা চলে যাবে।
আর আপনারা যেহেতু অনলাইনে ক্লাস করছেন, কিছু অনলাইন ক্লাসের ম্যানার আমি বলে নেই, সেই ম্যানারগুলো আসলে পরবর্তী ক্লাসে হয়তো বা বলার সুযোগ পাবো না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনলাইন ক্লাস যেহেতু করছেন, যেহেতু আপনি আমাকে দেখতে পাচ্ছেন, সেহেতু আমারও আপনাকে দেখতে পাওয়াটা একটা ম্যানার। মানে চেষ্টা করবেন যেন আপনার ভিজিবিলিটি মেনটেন করা হয়, মানে ক্যামেরাটা অন করে প্রপারলি পড়ার টেবিলে বসে ক্লাসটি করার চেষ্টা করবেন। আর যাদের না, এটা লেকচার 5 না, এটা আগের অন্য জিনিস। আর যেটা বলছিলাম যে আর যাদের একান্তই কোনো সমস্যা আছে তাদের ব্যাপারটি আলাদা, বাট মোস্ট অফ দ্য কেসেস চেষ্টা করবেন যেন ভিজিবিলিটি মেনটেন করা যায়, প্রপারলি ক্যামেরার সামনে বসে পড়ার টেবিলে বসে ক্লাসটি করবেন। এখন ক্যামেরার সামনে বসার আগে আরো একটি কথা আছে। এখন ক্যামেরার সামনে বসার আগে আমরা সাধারণত, আপনারা জানি আমি এগুলা করবেন না, বাট স্টিল একটা ক্লাসের মধ্যে এমন পেয়েছিলাম বলে আমি আসলে ভয় পেয়ে গিয়েছি, এই জন্য এখন সবাইকে এই ব্যাপারটা বলি। সেটা হচ্ছে ক্যামেরার সামনে সেভাবেই আসবেন যেভাবে আপনি বাইরে যেতে পারেন। মানে খুব ক্যাজুয়াল খালি গায়ে চলে আসবেন। ছেলেরা মাঝে মধ্যে মানে একজন চলে আসছিল একবার একটা ক্লাসে, বা একটা স্যান্টো গেঞ্জি পরে আসে, এটা কিন্তু আসলে দেখতে অড লাগে। তো সেজন্য একটা ক্লাসের মধ্যে এখন তার মানে কি আপনি স্যুট পরে আসবেন না? স্যুট পরে আসতে হবে না, মানে মোটামুটি যাতে দেখতে খারাপ না লাগে, কারণ আপনাকে আমি দেখতে পাচ্ছি। তো সেজন্য এটা একটু মাথায় রাখবেন যে আপনি যেভাবে আসেন সেটা যেন একটা প্রপারলি, মানে আপনি যেন এইভাবে বাইরে যেতে পারেন, তাহলেই হবে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো খালি গায়ে বাইরে চলে যাই, তাহলে আপনি তো স্পেশাল কেস। আপনি স্পেশাল কেস, আপনি তাহলে ক্যামেরা অফ করে রাখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। বাট স্পেশাল কেস যারা না, তারা এই কাজটি করতে পারেন যে আপনি প্রপারলি পড়ার টেবিলে বসে, মানে যেভাবে আসলে ভিজিবিলিটি মেনটেন করা উচিত সেভাবে একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে সকল ইনফরমেশন পড়েছি, তার মাঝে পার্টস অফ স্পিচের প্রথমে আমরা সংজ্ঞা কেন্দ্রিক যেটা বলা হয় সেটাকে আমরা বলি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, বা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, তাই না? এখন এই মুখস্থ জিনিস তো আর পরীক্ষায় আসবে না। মুখস্থ জিনিস কখনোই পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে এটার অ্যাপ্লিকেশন, যে আসলে পার্টস অফ স্পিচটা কি। পার্টস অফ স্পিচ থেকে একটি সেন্টেন্সে আপনি কোন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা কি আপনি খুঁজে বের করতে পারছেন কি না। তাহলে পার্টস অফ স্পিচের সংজ্ঞা না পড়ে আমি যদি অ্যাপ্লিকেশন কেন্দ্রিক একটু বুঝি, যে আসলে যেটা আমার চাকরির পরীক্ষায় কাজে দিবে, সেই অ্যাপ্লিকেশন কেন্দ্রিক যদি বুঝি, আমি একটা সেন্টেন্স লিখবো। প্রথমে ধরেন আমি বলছি হি ইজ আ ভেরি গুড বয়। হি ইজ আ ভেরি গুড বয়। তাহলে এই যে সেন্টেন্সটি আমি লিখলাম, যেখানে হি হচ্ছে একটি কি প্রোনাউন, ইজ হচ্ছে কি একটি ভার্ব, এ হচ্ছে কি একটি আর্টিকেল কাম অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে কি একটি অ্যাডভার্ব, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং বয় হচ্ছে একটি নাউন। তাহলে এই যে সেন্টেন্সটি আমি বললাম, এই সেন্টেন্সের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কোন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ, পরীক্ষায় কিন্তু এমন করেই আসে। মনে করেন বলা হলো ভ্যারি, ভ্যারিটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। আবার মনে করেন বলা হলো গুড, গুড কোন প্রকারের পার্টস অফ স্পিচ, পরীক্ষায় কিন্তু এভাবেই আসে। তাহলে সংজ্ঞা কেন্দ্রিক পড়ালেখা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কেন্দ্রিক পড়ালেখা। তাহলে এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সে যতগুলো শব্দ আছে তাদের প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ হলে আমরা তাহলে এতটুকু যতটুকু সংজ্ঞা পড়েছিলাম তার অ্যাপ্লিকেশন কেন্দ্রিক ব্যাপারটি বুঝে গেলাম, যে একটা সেন্টেন্সে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের এক একটা পার্ট। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হুররা বা উফ, হি ইজ আ ভেরি গুড বয়, এই উফটাও তো একটা পার্টস অফ স্পিচ। এই উফটা হয়ে যাচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচের বাইরে থেকে কোনো কিছু থাকতেই পারে না, এতটুকু আমরা বুঝাচ্ছি। যে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচের বাইরে কোনো কিছু থাকতেই পারে না। একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই সেখানকার যে শব্দগুলো থাকবে সেগুলো অবশ্যই পার্টস অফ স্পিচ হতে হবে। ক্লিয়ার? এবার আসেন, পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। তাহলে এই 8 প্রকারে পরীক্ষায় কি কখনো পরীক্ষায় এরকম করে প্রশ্ন আসে যে পার্টস অফ স্পিচ কত প্রকার? আসে না সাধারণত এভাবে। যদি আসে তাহলে সেটা একটু এক্সেপশনাল কেস। তো সেক্ষেত্রে আপনি পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা কিন্তু ছোটবেলা থেকে আপনিও জানেন, আমিও জানি, আপনার বেবি থাকলে সেও জানে যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার।
এখন পার্টস অফ স্পিচ থেকে গুরুত্বপূর্ণ যে সকল পার্টস অফ স্পিচ আছে সেগুলো যদি আমরা বলি, যেখান থেকে প্রশ্ন আসে, তার প্রথমেই আছে নাউন, তারপরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে অ্যাডভার্ব। যেখান থেকে পার্টস অফ স্পিচ কেন্দ্রিক প্রশ্ন আসে, তার মানে কি ভার্ব গুরুত্বপূর্ণ না? ভার্ব থেকে অবশ্যই প্রশ্ন আসে, জিরান্ড এবং পার্টিসিপল, যেটা নন ফাইনিট ভার্ব, এখান থেকে একটা প্রশ্ন পাবেনই। প্রিপোজিশন মোর দ্যান টু কোয়েশ্চেন পাবেন আপনি এখান থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মোর দ্যান টু কোয়েশ্চেন্স থাকে কিন্তু এখানে। তো সেজন্য আমি আপনাদেরকে টপিক আস্তে আস্তে বলে দিব যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন পাবেন। যেমন আজকের ক্লাস থেকে আপনি একটা মার্কস মাস্ট পাবেন, আপনারা যখনই প্রাইমারি পরীক্ষা দিবেন একটি মার্কস আপনারা নাউন থেকে অবশ্যই পাবেন। এবং সেই জায়গাতেই আমরা যাব, আজকে নাউন আমরা পড়বো এবং প্রোনাউন আমরা পড়বো। মানে প্রোনাউন থেকে সাধারণত একটু কম আসে, বাট নাউন থেকে একটি প্রশ্ন আসে, এবং নাউনটাকে আমরা এমন করে শিখবো যাতে নাউন নিয়ে আর কোনো কনফিউশন আপনার না থাকে। তাহলে আসেন আমরা যদি বলি যে পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগটি আছে সেটা হচ্ছে নাউন। এখন নাউন মানে কি? নাউন যখন বলছেন, ছোটবেলা থেকে জানেন নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। যদিও পরীক্ষা এটা কখনোই আসবে না যে নাউন কি, পরীক্ষায় কখনো এভাবে আসবে না যে নাউন কি। পরীক্ষায় কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। তাহলে কোনো কিছুর নামকে যদি আপনি বলেন যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। এখন দুনিয়াতে তো নামের হাজার হাজার প্রকারভেদ থাকতে পারে। আমার নাম সজল, আমি একটা নাউন। আমার হাতে কলম আছে, কলম একটা নাউন। আমার কি বলে ক্লাসের মাঝে যারা আছেন প্রত্যেকে, ফর এক্সাম্পল ইমা আছেন, ইমু আছেন, তারপর আরজু আছেন, জাবের আহমেদ আছেন, সাইফুর রহমান আছেন, প্রত্যেকেই কিন্তু এক একটা নাম, তাই না? সোনিয়া আছেন, তারপরে হচ্ছে আরো যারা আছেন আর কি, স্মৃতি মণ্ডল আছেন, অনেকেই আছেন, হীরা খাতুন আছেন, তারপরে তাসলিমা খাতুন আছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো এই যে নামের যে পার্থক্য আছে, তার মানে কি দুনিয়ার সব নামকে তো আমি এক ক্যাটাগরিতে ফেলতে পারি না। নাম বললে কি হবে? আপনাদেরও একটা নাম আছে, এটারও একটা নাম। তা এখন কলমের নাম আর আপনাদের নাম কি এক দলে ফেললে হবে? নিশ্চয়ই না, ভিন্ন দলে ফেলতে হবে। সিমিলারলি আমরা যদি বলি, ওই যে মাঝে মধ্যে আমরা ডায়লগ দিই না, যে কি বলে তেলাপোকা, কি বলে তেলাপোকাও একটা পাখি আর সেও একটা মানুষ। তো তেলাপোকার নাম আর একটা মানুষের নাম তো কাছাকাছি হতে পারে না, তার মানে পার্থক্য থাকতেই পারে। সেক্ষেত্রে এই নাউনকে আমরা ভাগ করতে পারি পাঁচটি ভাগে, যেখানে আমরা বলে থাকি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রথমে আসেন আমরা যদি যাই প্রপার নাউন। প্রপার নাউন, এখন প্রপার কথাটির অর্থ কি? সাধারণত প্রপার কথাটি দিয়ে আমরা বোঝাই সুনির্দিষ্ট। প্রপার কথাটির শাব্দিক অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। এখন সুনির্দিষ্ট তো বইয়ের ভাষা, আপনার কাছে কঠিন লাগাটা স্বাভাবিক। তাহলে এটাকে বইয়ের ভাষা থেকে না গিয়ে আমরা টেকনিকের ভাষায়, টেকনিক্যালি যদি পড়ি, তাহলে প্রপার নাউনকে আমি বলতে পারি প্রপার নাউন হচ্ছে এমন একটি নাম যেই নামটি ধরে আপনি ডাকছেন, যাকে ডাকছেন সে হাত তুলতে পারছে, এমন নামগুলো হয়ে যায় প্রপার নাউন। কেমন? মনে করেন আমি যদি বলি স্মৃতি, আমাদের ক্লাসে আছেন স্মৃতি, তো স্মৃতিকে ডাকলে কি স্মৃতি হাত তুলতে পারবেন না? নিঃসন্দেহে হাত তুলতে পারবেন। স্মৃতি একটু হাত তুলবেন তো। এই যে স্মৃতি হাত তুলেছেন, দেখেছেন? মনে করেন আমি বলছি সজল, সজল বললে আমি হাত তুলবো। সিমিলারলি ইমা বললে ইমা হাত তুলবেন। অর্থাৎ যেই নামটি ডাকছে আমি, সেই নামটিকে হাত তোলার সামর্থ্য থাকতে হবে, তাহলে সেই নামটি হয়ে যাচ্ছে প্রপার নাউন। এটা কিন্তু টেকনিক, আমি সুনির্দিষ্ট নাম বলেই জাস্ট থেমে থাকছি না, জাস্ট টেকনিকের কথা বলছি। তার মানে প্রপার নাউন হচ্ছে যে নামটি ধরে ডাকা হচ্ছে, যে নামটি ধরে ডাকা হচ্ছে সেই হাত তুলতে পারে, হাত তুলতে পারে। তাহলে যে নামটি ধরে ডাকা হচ্ছে সেই নামটি হাত তুলতে পারে। এবং আমি যদি বলি প্রপার নাউন সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন সেন্টেন্সে, সেন্টেন্স এ সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, লেটার দিয়ে শুরু হবে। তাহলে ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের অক্ষর, অর্থাৎ সেন্টেন্সে সেটা বড় হাতের অক্ষরে শুরু হবে। তাহলে কোন কোন নামগুলো? ফর এক্সাম্পল আমি যদি বলি প্রপার নাউন হতে পারে কি, রহিম, যে কোনো ব্যক্তির নাম,
আমি যদি বলি করিম, প্রপার নাউন। আমি যদি বলি ঢাকা, সেটিও একটা প্রপার নাউন। আমি যদি বলি মেঘনা, সেটিও একটি প্রপার নাউন, তাই তো? তাহলে রহিম, করিম, সিমিলারলি ঢাকা, আমি যদি বলি ঢাকা, সিমিলারলি ঢাকা, মেঘনা। তাহলে এই প্রতিটি নাম, অর্থাৎ আপনাদের যত নাম আছে সেখানে যদি হাত তোলার সামর্থ্য থাকে, যার নামটি ধরে ডাকছেন সে যদি হাত তুলতে পারে, তাহলে সেটি প্রপার নাউন হয়ে যায়। এখন আপনি খুব সুন্দর করে আমাকে প্রশ্ন করতেই পারেন যে স্যার, তাহলে ঢাকা কিভাবে হাত তুলে, মেঘনা কিভাবে হাত তুলে? হ্যাঁ, আপনার প্রশ্ন যুক্তিক। এখন মানে কল্পনার রাজ্যে কত মানুষকেই তো আপনি চাঁদ সূর্য এনে দিয়েছেন, বা আপনাদেরকেও কত মানুষ চাঁদ সূর্য এনে দিয়েছে। এখন আপনি যদি কল্পনায় চিন্তা করে নেন যে ঢাকাকে যখন আপনি ডাকছেন, তখন কি কুমিল্লা হাত তুলবে? কে হাত তুলবে? ঢাকাই হাত তুলবে, ঢাকার যদি হাত তোলার সামর্থ্য থাকতো। যদি আমি বলি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াকে ডাকলে কি ইংল্যান্ড হাত তুলবে? না, অস্ট্রেলিয়াই হাত তুলবে। আমি যদি মেঘনাকে ডাকি, মেঘনা নদী বা মেঘনা একটি মানুষের নামই ধরেন না কেন, মেঘনাকে ডাকলে কি যমুনা হাত তুলবে নাকি ব্রহ্মপুত্র হাত তুলবে? মেঘনাই হাত তুলবে। তার মানে এই জাতীয় আরো তাহলে কি প্রপার নাউন হতে পারে? ঢাকা, মেঘনা, কুমিল্লা, খুলনা, যত সুনির্দিষ্ট নাম যাকে আপনি সুনির্দিষ্টভাবে ডাকতে পারেন। তার মানে প্রতিটা মানুষের নামই এক একটা প্রপার নাউন, প্রতিটা বস্তু যাকে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে এবং যাকে ডাকা হলে সেই হাত তুলতে পারছে, সেটি প্রপার নাউন হয়ে যায়। গেল প্রপার নাউন। হ্যাঁ, না না, আরো পরে এটা। এরপরে আসেন কমন নাউন। তাহলে কমন নাউন যখন বলা হয়, হোয়াট ইজ কমন নাউন? কমন কথাটির সাধারণ অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নাম, অর্থাৎ সরি, সুনির্দিষ্ট না, জাতিগত নাম। বইয়ের ভাষায় এটাকে বলা হয় জাতিগত নাম। তাহলে জাতিগত ব্যাপারটি কি? জাতিগতভাবে আমরা বাঙালি, তাই না? তাহলে জাতিগত নাম যখন আমি বলছি, হোয়াট ইজ জাতিগত নাম, সেক্ষেত্রে জাতিগত নাম হচ্ছে সেই নামটি যে একটি নাম ধরে আমি ডাকছি, একজন হাত তুলতে পারছে না, অনেকে হাত তুলতে পারছে। একটু চিন্তা করে দেখেন, আপনি সাধারণত কমন কথাটি কোন ক্ষেত্রে ইউজ করে থাকেন? কমন কথাটি আপনি স্বাভাবিক জীবনে কিভাবে ইউজ করে থাকেন? আপনি ড্রেস কিনতে গিয়েছেন, যে কোনো একটা ড্রেস কিনতে গিয়েছেন, ড্রেসের জন্য দামাদামি করছেন, যে ড্রেসটি কিনবেন হঠাৎ করে দেখলেন আপনার পাশে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা সেই ড্রেসটি পরে এসছে। আপনি কি বলবেন? না, এটা কমন, এটা আমি নিব না। কমন অনেকের কাছে আছে, তাই না? এখন তার মানে কি, কমন নাউনটা হচ্ছে এমন একটি নাম যে নামের অস্তিত্ব অনেকের মধ্যে বিদ্যমান, শুধু আপনার কাছে নাই, অনেকের কাছে আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি গার্ল, এখন আমাদের ক্লাসে এমন কোন গার্ল আছেন যে তিনি একমাত্র হাত তুলে বলবেন যে স্যার আমি একমাত্র গার্ল, বাকি সবাই অন্য কিছু বলতে পারবেন না? আন্দোলন শুরু হয়ে যাবে, তাই না? গার্ল মানে আপনাদের জাতিগত পরিচয়। সিমিলারলি আমি যদি বলি বয়, এখন বয় বললে আমাদের ক্লাসে কি একমাত্র কেউ আছেন? সাইফুর রহমান কি একমাত্র বলতে পারবেন যে সাইফুর স্যার আমি একমাত্র বয়, বাকি সবাই বয় না? অবশ্যই না। আমি নিজেই তো তখন আন্দোলন শুরু করবো, যাই আমি বয় না, আমিও তো ছেলে। তার মানে কি, জাতিগত পরিচয়, অর্থাৎ একটি নাম। এখন আমি যদি বলি গার্ল, গার্ল বলে মানে গার্ল বলে যদি আমি ডাকি, তাহলে আপনাদের ক্লাসে অনেকে হাত তুলতে পারবে, ইমা, ইমু, সোনিয়া, স্মৃতি, যারা আছেন, তারপরে হচ্ছে রূপন্তী, হীরা, সবাই কিন্তু হাত তুলতে পারবেন। সবার মাঝে একটা কনফিউশন হবে, তাই না, যে গার্ল আসলে স্যার কাকে বোঝাচ্ছে। তাহলে কমন নাউনটা হচ্ছে সেই নামটি যে নামটি একটি নাম ধরে ডাকছি কিন্তু অনেকে হাত তুলতে পারছে এবং কনফিউশনের একটা সুযোগ হচ্ছে। ব্যাপারটি ক্লিয়ার? তাহলে আমরা কমন নাউনকে যদি লিখে ফেলি যে কমন নাউন হচ্ছে সেই নামটি, সেই নামটি যে একটি নাম ধরে ডাকলে, একটি নাম ধরে ডাকলে অনেকে হাত তুলতে পারে, তুলতে পারে এবং কনফিউশন সৃষ্টি হয়, এবং কনফিউশন সৃষ্টি হয়, কনফিউশন সৃষ্টি হয়। তাহলে কমন নাউন হচ্ছে সেই নামগুলো যে একটি নাম ধরে ডাকলে অনেকে হাত তুলতে পারে এবং কনফিউশন সৃষ্টি হয়। লিখেছেন? তাহলে কমন নাউন আমরা বুঝলাম। তাহলে কনফিউশন সৃষ্টি হতে পারে কোন নামগুলোতে? ফর এক্সাম্পল, আমি যদি বলি কমন নাউন হতে পারে গার্ল, নারী, যে কোনো নারী হতে পারে। আমি যদি বলি ওম্যান,
যে কোনো ওম্যানের দল হতে পারে। আমি যদি বলি ম্যান, সেটাও একটা কমন নাউন হতে পারে। আমি যদি বলি বয়, সেটাও একটা কমন নাউন হতে পারে। আমি যদি বলি প্লেয়ার, সেটাও একটা কমন নাউন। আমি যদি বলি রিভার, সেটিও একটি কমন নাউন। কেন কমন নাউন? আপনি যখন গার্ল বলছেন, অনেক গার্ল হাত তুলতে পারে। ওম্যান, জাতিগত পরিচয়, অনেক ওম্যান হাত তুলবে। ম্যান, বয়, অনেক বয় হাত তুলতে পারে। এখন প্লেয়ার কেন হলো? কারণ প্লেয়ার মানে কি একমাত্র মেসিকে বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনারা না হয় কোপা আমেরিকা কাপ জিতে গিয়েছেন, ওয়ার্ল্ড কাপ না হয় অনেকবারের পরে একবার জিতে গিয়েছেন, তার মানে তো দুনিয়াতে একমাত্র মেসি তো খেলোয়াড় না। নেইমার আছে, ওইদিকে রোনালদো আছে, তাই না? তো সেজন্য দুনিয়াতে হাজার হাজার প্লেয়ার আছে। আমাদের বাংলাদেশের যে জামাল, কি জানি জামাল একজন আছেন আর কি, সে, হ্যাঁ, জামাল ভুঁইয়া, আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সেও তো প্লেয়ার। তার মানে প্লেয়ারের যে জাতিগত পরিচয়, সেটা একজন প্লেয়ারকে ডাকলে অনেকে হাত তুলবে। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আমিও প্লেয়ার, তাই না? অনেকে আছে বাস্কেটবল খেলতেন, তাহলে সেও প্লেয়ার। তার মানে দুনিয়াতে হাজার হাজার এই অস্তিত্ব আছে প্লেয়ারের। তার মানে যে কোনো নাম ধরে আপনি ডাকছেন, কনফিউশন সৃষ্টি হচ্ছে, অনেকে হাত তুলে বলতে পারছে এটা তো আমার পরিচয়। সিমিলারলি রিভার, চিন্তা করে দেখেন, আপনার বাসার পাশে পদ্মা নদী আছে, তার মানে এটাই শুধু নদী, দুনিয়া থেকে আর নদী নাই। পদ্মা ছাড়া মেঘনা আছে, যমুনা আছে, ব্রহ্মপুত্র আছে। বাংলাদেশের বাইরে যদি চীনে যান, ইয়াংসে কিয়াং আছে, দজলা ফোরা, টাইগ্রিস ইউফ্রেটিস আছে, তারপরে ভিক্টোরিয়া আছে, নীলনদ আছে, মারে ডার্লিং আছে। দুনিয়াতে হাজার হাজার নদী আছে। এখন আপনি কোন নদীকে বোঝাচ্ছেন রিভার কথাটি বলে? সুনির্দিষ্ট না। অনেক নদী হাত তুলে বলতে পারছে যে এটা তো আমার পরিচয়। তার মানে এই নামগুলোর ধরে ডাকলে অনেকে হাত তুলতে পারছে এবং কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে ক্লিয়ার? কমন নাউন। সিমিলারলি আমি যদি বলি আরো দু একটা কমন নাউন, ধরেন আমি বলছি চাইল্ড। চাইল্ড কি কমন নাউন না? বাচ্চা কি শুধু আপনার বাচ্চা? একমাত্র বাচ্চা না, দুনিয়াতে আরো অনেক বাচ্চা আছে। আমি যদি বলি ব্যাংক, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন শুধু সেটাই ব্যাংক না, দুনিয়াতে আরো হাজার হাজার ব্যাংক আছে। তার মানে এই জাতীয় নামগুলো হয়ে যায় কমন নাউন। ক্লিয়ার? কমন নাউন। ওকে, এবার আসেন আমরা যদি যাই, তারপরে যে নাউনটি আছে সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এখন কালেকটিভ কথাটার অর্থ কি? কালেকটিভ কথাটার অর্থ হচ্ছে সমষ্টিগত নাম বা সমষ্টি। আমি যদি বলি কালেকটিভ মানে কি, আমরা বলি না যে কালেকটিভ এফোর্ট, উই নিড কালেকটিভ এফোর্ট। তো সেই ক্ষেত্রে কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিগত নাম। যে নামটি একটি নাম ধরে ডাকছেন, এই জায়গায় আপনার মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসে। এটা কিন্তু জাতি না, খেয়াল রাখবেন। অনেকের মাঝে কিন্তু কনফিউশন হয় যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য নিয়ে। তো সেই পার্থক্যটা আমরা ক্লিয়ার করব একটি জাস্ট টেকনিক দিয়ে। সেটি হচ্ছে কি, কালেকটিভ নাউনের নামটি শুনলে আপনার মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসবে। কেমন দল? সেক্ষেত্রে যখন আপনি বলছেন যে ধরেন, আচ্ছা আগে একটু লিখে নেই তারপরে বলছি। আমি যদি বলি কালেকটিভ নাউনের, হ্যাঁ, আচ্ছা একজন বলছেন স্যার আমি এখনো ভিডিও দেখতে পাচ্ছি না। তো যিনি ভিডিও দেখতে পাচ্ছেন না তিনি একবার জুম থেকে বেরোয় তারপরে আবার লগ ইন করার চেষ্টা করেন, তাহলে আশা করছি দেখতে পাবেন। হ্যাঁ, আর আপনার নাম লেখা আছে vivo V2234, অনেক সুন্দর নাম, কিন্তু আমার পড়তে কষ্ট হচ্ছে। আপাতত বাংলায় লিখতে পারেন আর কি। আপনার যে নামটা আছে সেটা একটু বাংলায় লেখেন, সমস্যা নেই, সুন্দর নাম। বাট স্টিল অনেকে আছেন গ্যালাক্সি, অনেকে আছেন রিয়েলমি, অনেকে আছেন শাওমি, অনেকে আছেন আইফোন, অনেকে আছেন পোকো। তো এই জাতীয় যে নামগুলো আছে এগুলো অনেক সুন্দর নাম, কিন্তু আমার পড়তে একটু কষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু নামটা আপনাদের, মানে নিজেদের নামটা একটু লিখলে ভালো হয়। তাহলে যখন বলা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের নামটি শুনলে, নামটি শুনলে মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসে। একটি দলের অস্তিত্ব চলে আসে। তাহলে দলের অস্তিত্ব চলে আসে কেমন? মানে আপনি একটি নাম ধরে ডাকছেন যেটা আপনার মাথায় মনে হবে যে এটা তো একটা দল। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন কালেকটিভ নাউন আর্মি, যদি বলেন আর্মি কি একটি দল বা বাহিনী না? কালেকটিভ নাউন আপনি যদি বলেন নেভি, সেটিও তো একটি কালেকটিভ নাউন, একটি দল, তাই না? আপনি যদি বলেন নেভি, সেটিও একটি কালেকটিভ নাউন। আপনি যদি বলেন পুলিশ, একটি দল বা বাহিনী। আপনি যদি বলেন টিম, টিমও একটি দল। আপনি যদি বলেন গ্রুপ, সেটিও একটি দল। আপনি যদি বলেন মেজরিটি, মেজরিটি বেশিরভাগ মানুষের একটি
দল। আপনি যদি বলেন হার্ড, যার অর্থ ভেড়ার পাল, দল, একদল ভেড়া। আপনি যখন বলছেন ক্যাটেল, সেটিও হচ্ছে কি একদল গবাদি পশুর পাল। আপনি যখন বলছেন ফ্লোক, ফ্লোক হচ্ছে কি পশু পাখির দল। আপনি যখন বলছেন অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে কি শ্রোতাদের দল। আপনি যখন বলছেন ক্লাস, ক্লাস মানে কি অনেকজন মিলে একসাথে ক্লাস করি না আমরা, নাকি একজন করি? অনেকজন মিলে করি, তো সেক্ষেত্রে ক্লাসও একটি কালেকটিভ নাউন। তার মানে কালেকটিভ নাউনটি হচ্ছে একটি নাম। এখন দেখেন তো এই নামগুলো শুনলে আপনার মাথায় কি একটি দলের অস্তিত্ব আসে না? সিমিলারলি আপনি যদি বলেন শোল, শোল কথাটি অর্থ কি মাছের ঝাঁক, এক ঝাঁক মাছ যখন একসাথে চলে। আপনি যদি বলেন শাওয়ার, এক পশলা বৃষ্টি, একসাথে যখন অনেকগুলো বৃষ্টির ফোঁটা পড়ছে, তো সেক্ষেত্রে এই জাতীয় নামগুলো হয়ে যায় কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন ক্লিয়ার। এখন দেখেন তো এই নামগুলো শুনলে আপনার মাথায় যদি দলের অস্তিত্ব না আসে, তাহলে আপনি হয়তো এই জিনিসটার নামই বোঝেন নাই। আপনি দেখেন এই জাতীয় কথাগুলো শুনলে আপনার মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসবে, তাই না? সেক্ষেত্রে এগুলো হয়ে যায় কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন ক্লিয়ার, ভেরি গুড। এবার যদি আসি, আরেকটি আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল কথাটির অর্থ কি? ম্যাটেরিয়াল কথাটির অর্থ হচ্ছে উপকরণ, তাই তো? তার মানে ম্যাটেরিয়ালের পরে যখন নাউন দেখতে পাচ্ছি, যার অর্থ কি উপকরণের নাম। এখন আপনার কাছে বলতে পারেন যে স্যার এটা তো খুব সহজ, যে কোনো কিছুর উপকরণ হলেই ম্যাটেরিয়াল। হ্যাঁ, আমি শার্ট পরে আছি, শার্টের উপকরণ কি ছিল? সুতো ছিল, ম্যাটেরিয়াল নাউন। আপনি যদি বলেন যে ধরেন আমার হাতে একটা কলম আছে, কলমের উপকরণ কি ছিল? প্লাস্টিক, ম্যাটেরিয়াল নাউন। আমি যে বিল্ডিংটায় দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিং এর উপকরণ কি ছিল? ইট, বালি, সিমেন্ট, ম্যাটেরিয়াল নাউন। আপনারা ম্যাটেরিয়াল নাউন খুব সহজে ধরতে পারবেন। এখন আমাকে একটু বলেন তো, যদি আমি মিল্কের কথা বলি, মিল্ক, আমরা যে মিল্ক খাই, সেক্ষেত্রে মিল্ক কোন নাউন হবে? আমরা তো মিল্ককে পায়েস বানানোর ক্ষেত্রে উপকরণ হিসেবে ব্যবহার করি, আবার আমরা তো মিল্ককে সরাসরিও খাই। এখন এটা কি উপকরণ হবে নাকি অন্য কিছু হবে? আপনার কাছে কনফিউশন তৈরি হতেই পারে। সেই ক্ষেত্রে এই কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য যে টেকনিকটা আমি বলবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কেনা হয়। আসেন একটু লিখি। আমরা যদি বলি ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কেনা হয়, কেনা হয়। এখন পরিমাপক এককে কেনা হয়, পরিমাপকের ব্যাপারে বা পরিমাপক যে কথাটি আছে সেটার ব্যাপারে আমার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখা প্রয়োজন। তাহলে পরিমাপক কি বা পরিমাপটা কি? মনে করেন আমি যদি বলি 1 কেজি, 2 কেজি, আমি যদি বলি 3 কেজি, এবং আমি যদি বলি 1 2 3, 1 2 3, কোনটি গণনা করেছি, কোনটি পরিমাপ করেছি? নিঃসন্দেহে বলতে পারবেন না কোনটি গণনা করেছি। 1 2 3 কোনটি পরিমাপ করেছে? 1 কেজি, 2 কেজি, 3 কেজি। এখন এটা হচ্ছে পরিমাপ, তাই তো? আর বাকিটি হচ্ছে কি গণনা। এখন আপনি অনেকে বলতে পারেন যে স্যার পরিমাপ যেটা করলাম সেটাও তো 1 2 3 4 দিয়ে আমি গণনাই করেছি। না, আপনি গণনা করেন নাই, সেটাকে একান্তই পরিমাপ করেছেন। 3 কেজি মানে কি তিনটা জিনিস, নাকি 3 কেজির একটা পরিমাপ? অবশ্যই 3 কেজির একটা পরিমাপ। আপনাকে যদি বলা হয় 3, তাহলে তিনটি, তাহলে তিনটি কি তিনটি জিনিস, তিনটি। বাট যখন বলা হচ্ছে 3 কেজি, 3 সেপ্টিক, 3 ভরি, 3 টন, পরিমাপ করে কিনছেন, এগুলো পরিমাপক একক। তাহলে ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কেনা হয়, অর্থাৎ গিয়ে আপনি কেজি বলেন, সের বলেন, লিটার বলেন, এই জাতীয় এককে আপনি ম্যাটেরিয়াল নাউনকে কিনে থাকেন। তাহলে বলেন তো, আসেন তো দেখি ম্যাটেরিয়াল নাউন কোনগুলো হতে পারে। আমি যদি তাহলে ম্যাটেরিয়াল নাউনকে বলি, আচ্ছা এটা তো লিখেছি উপরে। ফর এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল বলি, তাহলে গোল্ড কি ম্যাটেরিয়াল নাউন না? গোল্ড কিভাবে কেনেন? আমাকে 1 ভরি সোনা দিয়ে এটা বানিয়ে দেন, এভাবে 1 আনা দিয়ে বানিয়ে দেন। আর আমার থেকে যদি চিন্তার বাইরেও বড় লোক হয়ে যান, তাহলে আপনি কি বলবেন? আমাকে 1 কেজি সোনা দিয়ে এটা বানিয়ে দেন। আর যদি আমার চিন্তার ধারের কাছেও না থাকেন,
অনেক উপরের লেভেলের মানুষ হন, তাহলে গিয়ে বলবেন আমাকে 1 টন সোনা দেন, 1 টন সোনা দিয়ে এটা বানিয়ে দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আবেদ কাকার সাথে যদি খুব ঘনিষ্ঠ হয়ে থাকেন আপনারা, তাহলে ব্যাপারটি এরকম হতে পারে যে ভদ্রলোক ওই যে প্রশ্ন টশ্ন হাবিজাবি কি কি যেন কথাবার্তা বের হয়েছে, তার সাথে খুব ঘনিষ্ঠ থাকলে ব্যাপারটা হয়তো বা টনেও গড়াতে পারে, তাই তো? বাট আপনার কিন্তু পরিমাপক এককেই কিনতে হবে। গোল্ডকে কখনো কি আপনি যতই আল্ট্রা মডার্ন বা বড় লোক হন না কেন, আপনি গোল্ড কেনার ক্ষেত্রে কখনো বলতে পারবেন না আমি অনেক বড় লোক, আমাকে একটা গোল্ড দাও, বলতে পারবেন না। তো এটা তো পরিমাপক এককে কেনা হয়, তাই না? তো সেই ক্ষেত্রে হ্যাঁ ভিডিও রেকর্ড থাকবে, অবশ্যই ভিডিও রেকর্ড থাকবে। তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে এই গোল্ডটাকে আপনি পরিমাপক এককে কিনে থাকেন। সিমিলারলি আপনি যদি বলেন ওয়াটার, কিভাবে কিনে থাকেন? কিভাবে কেনেন? মাইন্ড দিব, বলে পিস। কি? ওয়াটার কিভাবে কেনেন? তো লিটার আবার পিস বলেন কেন? পিস হলে তো কাউন্টেবল হয়ে যায়। তাহলে ওয়াটার হচ্ছে কি? ম্যাটেরিয়াল না। আপনাদের সাথেও, আপনাদের ছাড়াও কিন্তু আমার আরো একজন স্টুডেন্ট আছে এখানে, তো সেজন্য তাকে বলছি আর কি। তো যখন বলছি ম্যাটেরিয়াল নাউন, এই ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কারণটা কি? ওয়াটারকে কিভাবে কেনেন? লিটার হিসেবে কেনেন। 100 লিটার, 500 লিটার, 1 লিটার, 2 লিটার এভাবে কেনেন। আপনি যদি বলেন মিল্ক, মিল্কটাকে কিভাবে গণনা করেন আপনি, মানে পরিমাপ করেন? লিটার হিসেবে কেনেন। আপনি যদি বলেন আয়রন, কিভাবে কেনেন? টন হিসেবে কেনেন বা কেজি হিসেবে কেনেন। আপনি যদি বলেন মাটন বা খাসির মাংস, কিভাবে কেনেন? কেজি হিসেবে। এখন যদি আপনি বলেন যে স্যার দাদাদের দেশে তো পিসেও পাওয়া যায়, এখন দাদারা তো এক্সেপশনাল, দাদাদের দেশ হিসাব করলে লাভ নাই, আপনি আমাদের দেশের কথা চিন্তা করেন। দাদাদের দেশে তো এই কথা বলা হয় যে দাদা কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন। তো এটা তো আসলে নর্মাল না, তাই না? তো সেই জন্য আপনার আপাতত আমাদের কথা চিন্তা করেন, আমাদের দেশে এটাকে আমরা কেজি হিসেবে কিনে থাকি, তাই তো? সিমিলারলি আমরা যদি বলি আর কি আছে, আমি যদি বলি রাইস, রাইস, সুগার, সল্ট, এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আপনি কিভাবে কেনেন? পরিমাপ করে কিনে থাকেন। তাহলে এগুলোকে গণনা করা যায় না, পরিমাপ করা যায়। এখন আপনাদের মাথায় একটা জিনিস প্রশ্ন আসতেই পারে, স্যার আমি তো রাইসকে গণনা করতে পারি, রাইস কেন কাউন্টেবল হবে না, মানে রাইস কেন ম্যাটেরিয়াল হলো? আমি তো রাইসকে গণনা করতে পারি 1 2 3 4। আমি জানি তো আপনাদের মনে কি প্রশ্ন আসে। তো এই যে রাইসকে যে গণনা করতে পারেন আপনি যে বলছেন, রাইস কখন আপনি গণনা করেন? যখন আপনি মনে করেন যে করোনাকালীন সময় লকডাউনে বাসার মধ্যে বসেছিলেন, তখন হঠাৎ করে একদিন আপনার মাথার মধ্যে বুদ্ধি উদয় হলো, সারা জীবন তো ভাত খেয়েই গেলাম, কাজ কারবার যেহেতু কিছু নাই, দেখি এক এক প্লেট ভাতের মধ্যে কয়টা চাল থাকতে পারে। আপনি হয়তোবা কিউরিসিটি দিয়ে, প্রচন্ড পরিমাণে আজাইরা সময় থাকার কারণে আপনি রাইসকে গুনতে পারেন। কিন্তু কোনো স্বাভাবিক মানুষ কি রাইস গুনবে? গুনবে না। তাহলে এটা কি? পরিমাপ করবেন আপনি, ম্যাটেরিয়াল নাউন। সিমিলারলি আপনি যদি বলেন সুগার, সল্ট, এদেরকে আপনি পরিমাপক এককেই কিনে থাকেন। আপনি যদি বলেন উড, কাঠ, কাঠের পরিমাপক একক কি? সেপটিক। কাঠকে আপনি সেপটিক এককে কিনে থাকেন। তার মানে যেগুলো আপনি পরিমাপ করে কিনে থাকেন সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভালো কথা বলে রাখা ভালো যে এইভাবে আবার বাচ্চাদেরকে শেখাবেন না। পরবর্তীতে আপনারা যখন টিচার হবেন, তখন গিয়ে যদি বাচ্চাদেরকে শেখান যে হাত তুলতে পারবে, পরিমাপ এই সেই হাবি যাবে, এগুলো যদি বাচ্চাদেরকে গিয়ে শেখান, পরে বাচ্চারা দেখবেন মিসগাইডেড হবে, পরে বলবে যে আল্লাহ কি বলছে, ঢাকা নাকি হাত তুলতে পারে। টিচারের তো মাথা নষ্ট, পরে টিচারের যে টিচার আছে তার তো মাথা ডাবল নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এগুলো বাচ্চাদেরকে শেখাবেন না, বাচ্চাদেরকে স্ট্র্যাটেজিক্যালি না পড়িয়ে আপনি মানে মোটামুটি বইয়ের ভাষায় পড়াবেন। বাট আপনারা যেন ভুল না হয়, ক্লিয়ার কনসেপ্ট থাকে, সেভাবে আমরা পড়ছি, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট থাকবে একবারে। এবার আসেন তাহলে, ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার, বাজার থেকে আপনি কি করেছেন, কিভাবে কেনেন? একক হিসেবে কেজি এককে কিনেন। এবার আসেন আমরা যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট কথাটির অর্থ হচ্ছে অদৃশ্য যে কোনো একটা অনুভূতির নাম, যাকে আপনি দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁতে পারেন না, কেবল অনুভব করতে পারেন। কেমন? ধরেন, আচ্ছা আগে একটু লিখে নেই তারপরে বলছি। অদৃশ্য অনুভূতি, অদৃশ্য অনুভূতির নাম, অনুভূতির নাম। তাহলে অদৃশ্য অনুভূতি কেমন হতে পারে? ফর এক্সাম্পল আমি যদি বলি লাভ, আমি যদি বলি অনেস্টি, আমি যদি বলি অনেস্টি, তারপর আমি যদি বলি কি হ্যাপিনেস, স্যাডনেস, আমি যদি বলি চাইল্ডহুড, আমি যদি বলি ম্যানহুড,
আমি যদি বলি ইনফ্যান্সি, ইনফ্যান্সি হচ্ছে শৈশবকাল। এই জাতীয় নামকে আপনি কখনো দেখতেও পারবেন না, ধরতেও পারবেন না, ছুতেও পারবেন না, কেবলমাত্র আপনি কিন্তু অনুভব করতে পারবেন। কাউকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, জীবনে দেখাতে পারবেন। যদি অনন্ত জলিল হয়ে যান তাহলে অন্য হিসাব। কোন এক সিনেমার মধ্যে জানি তিনি হার্ট ফুলে বের করে দেখিয়ে দিয়েছিলেন যে তোমাকে দেখো আমি কি যেন ভালোবাসি, আমার হার্ট হৃদয় দেখিয়ে দাও, মানে এই টাইপের কিছু একটা। তো অনন্ত জলিলের কেসটা তো স্পেশাল, মানে আমরা তো স্পেশাল না, আমরা তো খুব সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে হার্ট হয়তো আমরা খুলে বের করতে পারবো না। সিমিলারলি অনেস্টি, আপনি কতটা সৎ সেটা আপনার ভেতরেই আছে, তাই না? আপনার ভেতরেই আছে আপনি আল্লাহ রাস্তায় টাকা খরচ করেন নাকি কোন রাস্তায় টাকা খরচ করেন, তাই না? তো সেক্ষেত্রে এই যে সততার যে ব্যাপারটা আছে, এই সততার ব্যাপারটা একমাত্র আপনার মধ্যেই আপনিই জানেন, আর কেউ কিন্তু জানে না। আমি জানি না আপনার সততার ব্যাপারটা, বাট এটা ফিল করা যায়। সিমিলারলি হ্যাপিনেস, স্যাডনেস, চাইল্ডহুড, ম্যানহুড, ইনফ্যান্সি, এদেরকে আপনি শুধুমাত্র অনুভব করতে পারেন কিন্তু দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুতে পারেন না। তাহলে ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউন। হাই, আপনাদের মন খারাপ নাকি? মানে শক খেয়ে আছেন? মানে আপনাদেরকে আমি দেখতে পাই মাঝে মধ্যে একটু হ্যাঁ না বললে, মানে আপনার ইশারা দিলেও তো হয়, তাই না? এখন ইশারা আবার দেবেন, ইশারাটা যে দেবেন, ইশারাটা আবার সাধারণ মানুষে ইশারা দিবেন। মানে আমি সবসময় বলে থাকি যে আপনাদেরকে তো আমি দেখতে পাই, আপনার ইশারা দিলে আমি বুঝবো যে আপনি বুঝতে পেরেছেন, তাহলে আমি অন্য টপিকে যাব। তো পরে আমি একবার ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছি যে এই আপনি আপনারা কি বুঝতে পেরেছেন? তো একজন দেখছি সবাই এরকম এরকম করছে, একজন দেখি এরকম এরকম করছে। তো আমি পরে বললাম যে এত সুন্দর করে বুঝালাম, বুঝলো না, তাকে আনমিউট করে দিয়েছে। আমি বলছি যে আসলে কোন জায়গাটা বোঝেন নাই?" পরে বলছে স্যার আমি তো সব বুঝেছি। পরে বললাম এরকম করেন যে? পরে বলছে আমি বুঝলে এরকম করি। আমি বললাম ওয়াও, তাহলে আপনাদের তো মানে আপনাদের জন্য আবার তো এখন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটাই হচ্ছে কি সাইন ল্যাঙ্গুয়েজ। তো এই সাইন ল্যাঙ্গুয়েজে আবার আমাকে পারদর্শী করতে চেষ্টা করবেন না, মানে মোটামুটি যে কমন যে এক্সপ্রেশন আছে সেটাই আর কি লিখলে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসেন গণনার ভিত্তিতে নাউনকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। গণনার ভিত্তিতে নাউন, তাহলে গণনার ভিত্তিতে নাউনকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউন যাকে গণনা করা যায় বা গণনাযোগ্য, কাউন্টেবল বা গণনা যোগ্য। এবং অপরটি হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল বা গণনাযোগ্য নয়। তাহলে কাউন্টেবল হচ্ছে গণনাযোগ্য নাউন এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনাযোগ্য নয় এমন নাউন। তাহলে কাউন্টেবল নাউনের মাঝে যদি আমি বলি, আচ্ছা একটু সময় দিবেন তো আমাকে, একটু সময় দিবেন, আচ্ছা একটু মিউট করেন তো আমাকে। আসলে আমার ছোট বোনকে ফোন দিলাম, ও আসলে আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। তো আজকে এখানে আবার খুব গ্যাঞ্জাম হচ্ছে আর কি, মারামারি হচ্ছে এই কোটা টোটা নিয়ে, বেশ ঝামেলা হচ্ছে আর কি। তো হঠাৎ করে ক্লাসের মাঝখানে মনে হলো যে ওকে ক্যাম্পাসে নাকি, এই জন্য একটু ফোন দিয়ে দেখলাম। বাসায় আছে, সমস্যা নেই। তাহলে যখন বলা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনটা কি? গণনার যোগ্য, যাকে গণনা করা যায়। তাহলে গণনা করা যায় কোন কোন নাউনকে? আপনি যদি বলেন প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন মানে কি? আমার নাম সজল, আপনার নাম হচ্ছে জুবায়ের, তার আগে হচ্ছে সোহেল, প্রত্যেকের নামে কিন্তু গণনা করা যায়, তিনজনের নাম আমি গুনেছি, কাউন্টেবল নাউন। তাহলে প্রপার নাউন কাউন্টেবল। এরপরে যদি বলি কমন নাউন, কমন কথাটির অর্থ কি? কমন নাউন, কমন কথাটির অর্থ হচ্ছে জাতিগত নাম।
এখন আমাদের ক্লাসে গার্ল কয়জন আছেন, বয় কয়জন আছেন, নিঃসন্দেহে আমি গুনতে পারবো। তাহলে কমন নাউন কাউন্টেবল বা গণনা করা যায়। সিমিলারলি আমি যদি বলি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, আমাদের ক্লাসে কয়জন মানে কয়জন টোটাল স্টুডেন্ট আছে আমি কিন্তু দেখতেই পাচ্ছি, গুনেই তো বলছি 40 জন আছেন। তাহলে 40 জনকে আমি গুনতে পারছি, সেক্ষেত্রে কালেকটিভ নাউনও কাউন্টেবল নাউন। ক্লিয়ার? এদেরকে আমি গুনতে পারছি। তাহলে প্রপার কমন এবং কালেকটিভ নাউন এদেরকে গণনা করা যায়। হোয়ার অ্যাজ আমি যদি বলি আনকাউন্টেবল নাউন, যাদেরকে গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন কোনগুলো? তাদেরকে গণনা করতে পারেন না। আপনি যদি বলেন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, একটু চিন্তা করে দেখেন তো, ম্যাটেরিয়াল নাউনকে কি করেন আপনি? পরিমাপ করেন, গণনা কিন্তু করেন না। সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনি যদি বলেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আপনি কি করেন? অনুভব করেন। গণনা পরিমাপ তো দূরের কথা, অনুভব করতে পারেন যেটা, সেটাকে গণনা করবেন কিভাবে? গণনা করার জায়গায় নাই। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এই দুটো নাউন হয়ে যাচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। এবার আসেন আরেকটা তথ্য যদি আমরা একটু লিখে নেই, সেটা হচ্ছে কি, কোন সেন্টেন্স থেকে নাউনকে খুঁজে বের করতে গেলে সেন্টেন্সটিকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে নাউন চলে আসে। কোন সেন্টেন্স থেকে, কোন সেন্টেন্স থেকে নাউনকে খুঁজে বের করতে গেলে, করতে গেলে করতে সেন্টেন্সটিকে, সেন্টেন্সটিকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে নাউন পাওয়া যায়, উত্তরে নাউন পাওয়া যায়, উত্তরে নাউন পাওয়া যায়। এখন কি দ্বারা, এটা আপাতত আপনাদের কাজে লাগবে না, বাট আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে এটা আপনাদের কাজে লাগবে। কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে নাউন পাওয়া যায়, সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদের প্রয়োজন হবে, যখন আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এগুলো পড়বো। ঠিক আছে? এবার আসেন আরো একটি জায়গা যদি লিখি, যে কোনো প্রপার নাউন, প্রপার নাউন অথবা কালেকটিভ নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আর্টিকেল থাকলে, আর্টিকেল থাকলে সেটি প্লুরাল, সেটি কমন নাউন হয়ে যায়, সেটি কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাহলে আর্টিকেল থাকলে সেটি কমন নাউন হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন রহিম, এটি কোন নাউন? এটি হচ্ছে প্রপার নাউন। কিন্তু আপনি যখন বলছেন এ রহিম, এ রহিম কেম হিয়ার, এ রহিমটা হয়ে যায় কমন নাউন। আপনি যদি বলেন অনেস্টি, অনেস্টি হয়ে যাচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আপনি যদি বলেন দা অনেস্টি, সেটি হয়ে যাচ্ছে কি? কমন নাউন, কমন নাউন। ঠিক আছে? এটা একটু কম গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ সেই জায়গাটা, তাও লিখে ফেলবেন। স্যার নাউন গণনার জায়গা থেকে লিখতে পারিনি কেন? লিখতে পারেন নাই কেন মিতু রানী সরকার? আচ্ছা, যেখান থেকে নাউনের গণনার ব্যাপারটা সেটা একটু লিখে ফেলেন। তাহলে লিখে ফেলেন বলতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে লিখে নিবেন। আচ্ছা, এবার আসেন আমরা নাউনের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, বলেছিলাম একটা প্রশ্ন আপনি পাবেন এখান থেকে। এখন এই নাউন যতটুকু আপনাকে পড়ালাম, এখন যদি চাঁদের দেশ থেকে আপনাকে প্রশ্ন করা হয় নাউন সম্পর্কে, তাও পারবেন। কিভাবে? কারণ আপনি বুঝেছেন, মুখস্থ করেন নাই।
এই মুখস্থ না করে আপনি যেহেতু বুঝেছেন, এবার আপনি যে কোনো কিছুকে ক্যালকুলেশন করেই বের করতে পারবেন। মনে করেন আমি যদি যে কোনো একটা নাউনের কথা বলি, মনে করেন আমি বলছি আম, ধরেন আমি বলছি যে আপনার, আচ্ছা সবই তো আপনাদেরকে পড়ে দিয়েছি। ধরেন আমি বলছি যে কোনো একটা পেন, আচ্ছা একজন লিখেছিলেন পেন, পেনটা কি নাউন তাহলে বলেন, চিন্তা করে বলেন, অ্যানালাইসিস করে বলেন, পেন, পেন কোন নাউন? হ্যাঁ, পিস হিসেবে কিনলে ম্যাটেরিয়াল নাউন হয়? পেন বললে ম্যাটাডোর পেন আছে, অরবিট পেন আছে, তারপর আপনার কি লিঙ্ক পেন আছে, হাই স্কুল আছে, তাহলে কি অনেকে হাত তুলতে পারে না? তাহলে কোন নাউন? কমন নাউন। আমি যদি বলি ম্যাটারিয়াল নাও কি বলে, আমি যদি বলি ম্যাটাডোর পেন তাহলে কোন নাউন? ম্যাটাডোর পড়লে সেটি প্রপার নাউন। আমি যদি বলি ট্রেন, শুধু ট্রেন, শুধু ট্রেন কোন নাউন বলেন? শুধু ট্রেন, জাস্ট ট্রেন, কমন নাউন। কিন্তু আমি যদি বলি উপবন এক্সপ্রেস বা সুন্দরবন এক্সপ্রেস, কোন নাউন? প্রপার নাউন। আশা করছি ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়েছে। আসেন এবার একটু কোয়েশ্চেন দেখি সলভ করতে পারি কিনা। বলেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল কোন প্রকার নাউন? হ্যান্ড রেজ করে বলবেন। এই ভিভো, ভিভো আপনার নামটা একটু চেঞ্জ করবেন। আপনার নামটা আসলে আমি পড়তে পারছি, মানে আপনি বুঝতে পারছেন না যে আপনাকে বলা হচ্ছে। ফাহমিদা প্রথমে হ্যান্ড রেজ করেছেন। ফাহমিদা বলেন তো কেমন আছেন ফাহমিদা? আনমিউট করে দিয়েছি। ফাহমিদাকে শুনতে পাচ্ছেন? আপনাদেরকে আনমিউট করে দেওয়ার পর আপনার কাছে একটা নোটিফিকেশন যায়, সেটা অ্যাকসেপ্ট করে কথা বলতে পারবেন। এরপর ইমা আছেন, লামিয়া কবির আসসালামাইকুম। আছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? এই তো স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। বলেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? কালেকটিভ নাউন। ভেরি গুড, কালেকটিভ নাউন, কারণ দল, ক্যাটেল হচ্ছে একটা দল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? দুটো বিসিএস এর প্রশ্ন এটা, 44তম বিসিএস এবং 23তম বিসিএস, দুটো বিসিএস এর। কমন নাউন। কমন নাউন। আচ্ছা লামিয়া আছেন, ইমাও আছেন, ওনাদেরকেও আনমিউট করে দেন। ইমা তো আছেনই, আনমিউট করে। লামিয়া প্রথমে, এরপরে হ্যান্ড রেজ করা আছেন। এরপরেরটা আমাকে লামিয়া বলবেন, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? আপনাকে আনমিউট করে দাঁড়ান, আমি দিচ্ছি। বলেন লামিয়া কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে? নেভি স্যার। অনেস্টি স্যার। লামিয়ার অ্যান্সারটা শুনে আমার কাছে মনে হলো কি জানেন, সারা রাত রামায়ণ এত সুন্দর করে পড়ালাম, সকালবেলা সীতার সাথে রামের সম্পর্ক জিজ্ঞাসা করতে, সীতা জানি রামের কি হয়, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এত সুন্দর করে পড়ানোর পর আপনি নেভি কেন বললেন অ্যাবস্ট্রাক্ট নাউন? নেভিকে আপনি দেখতে পান না, নেভি, নেভি পার্সন। আপনি অনেস্টিকে দেখতে পান না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অনুভূতির নাম, তাই না? জি স্যার, জি স্যার। অনুভূতি কি? অনেস্টি না, যাকে আপনি দেখতে পারেন না, শুধু অনুভব করতে পারেন। তাহলে রিভার কোন নাউন? লামিয়া, লামিয়াই বলেন। প্রোনাউন স্যার, প্রপার নাউন। তাহলে যদি আমি বলি পদ্মা রিভার, তাহলে সেটা কোন নাউন? এটা কমন নাউন হবে। পদ্মা রিভার কমন নাউন। প্রপার স্যার। লামিয়া কি ক্লাসে ছিলেন আপনি? আপনি তো পুরো ক্লাসকে আসলে কনফিউজ করে দিচ্ছেন, যে ওরা যা শিখেছিল সেটাও ভুলে যাবে আপনার অ্যান্সার শুনলে। এরপর মেহেদি বলেন তো স্যার, এটা কোন নাউন? রিভার কোন নাউন? রিভার হচ্ছে স্যার হচ্ছে কমন নাউন। কমন নাউন। তাহলে আমি যদি বলি পদ্মা রিভার? পদ্মা রিভার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন। নেভি কোন নাউন মেহেদি? নেভি, নেভি হুম, হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন। ইমা কোন নাউন হবে? স্যার কালেক্টিভ। কালেকটিভ নাউন, কারণ দলগত নাম। ম্যান কোন নাউন? ম্যান হচ্ছে স্যার কমন। হচ্ছে কমন নাউন। কমন নাউন, যে কোনো ম্যানকে বোঝানো সম্ভব হয়। তারপরে যদি আমরা যাই, এগুলো এখন না, এগুলো এখন না, এগুলো এখন না, এটা বলেন বিউটি ইজ ট্রুথ। বিউটিটা কোন নাউন? দাঁড়ান, এটা আমি একটু পেছন থেকে ধরি কাউকে। এরপর আছেন আবুল কালাম। আবুল কালাম আনমিউট করে দিয়েছে। কেমন আছেন স্যার? আবুল কালামকে আমি শুনতে পাচ্ছি না। স্যার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা বিউটিকে দেখতে পাই না, ধরতে পারি না, এটা ছুতে পাই না, অনুভব পারি। কেবল কি করতে পারি? অনুভব অনুভূতি। অনুভব করতে পারি। সেক্ষেত্রে দেখতে পাই না, ধরতে পাই না, ছুতে পাই না, কেবল অনুভব করতে পারি। সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়?
অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আপনার বান্ধবীর নাম যদি বিউটি হয় সেটা কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন, ভেরি গুড। এরপরে যদি আমরা যাই, মাস্তানা খাবো না। তামাল ডিড নট জয়েন দ্য আর্মি, আর্মি কোন নাউন? স্যার কালেকটিভ। কালেকটিভ, কারণ দলগত নাম। Which one is common noun? নিচে কোনটি কমন নাউন? ব্যাংক। ব্যাংক, ভেরি গুড, কারণ যে কোনো ব্যাংক হতে পারে। কালেকটিভ নাউন কোনটি? ইমা এবার একটু আপনি দাঁড়ান, অন্য কাউকে দেন। এটা আমাকে বলবেন। দাঁড়ান, সবার হাতটাকে আমি ডাউন করে দিচ্ছি, তারপর প্রথম হাতটা যার থাকবে সে আনমিউট করে একটু আপনি কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার হাত তুলেন তো, একেবারে প্রথম হাতটা দেখি কার আছে। আচ্ছা, এভাবেও না, আমাদের তাসলিমা খাতুন যেভাবে হাত তুলেছেন, এটা ছাড়া আপনাদের কাছে একটা রিয়াকশনে গিয়ে হ্যান্ড রেইজের একটা অপশন আছে, সেখান থেকে করতে পারেন, বাট আপনাকে আনমিউট করে দিয়েছি। কেমন আছেন তাসলিমা খাতুন? আনমিউট করে দিয়েছি। স্যার আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? বলেন কোনটি কালেকটিভ নাউন? ক্লাস। ক্লাস। তাহলে বাসার কোন নাউন স্যার? বাসার বাসার আছে প্রপার নাউন। প্রপার নাউন, ভেরি গুড। এরপরে যদি আমরা যাই, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কোনটি? চাইল্ডহুড। চাইল্ডহুড, সেক্ষেত্রে চাইল্ডহুড হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে খুব কষ্ট লাগছে একটা জিনিস, আপনার এই যে কোটা বিরোধী যে মুভমেন্ট আছে, সেখানে বেশ কয়েকজন স্টুডেন্ট মারা গিয়েছে। মানে এর মধ্যে আসলে তাদের উপর হামলা করা হয়, শুনে আসলে খুব খারাপ লাগলো। যারা মেরেছে তারাও কিন্তু স্টুডেন্টই। চিন্তা করা যায়, একটা স্টুডেন্ট একটা স্টুডেন্টকে মেরে ফেলে। এই রাজনীতি করে কি হবে? মানে একটা, যদি মানুষের মানুষত্ব না থাকে, মনুষ্যত্ব না থাকে, বিবেক না থাকে, তো মানুষকে মেরেই ফেললা, মানে কেমন না জিনিসটা? আপনারও তো মানে থাকে না, যার ফ্যামিলি থেকে গিয়েছে সে না বুঝবে, যার ফ্যামিলি থেকে গিয়েছে সে বুঝবে, আপনি আমি তো বুঝবো না। হয়তোবা সেই ছেলেটা যখন তার বাসায় ফিরবে না, তার মা না বুঝবে কেমন লাগে। আপনার ভাই যদি হতো তাহলে না আপনি বুঝতেন যে আসলে কেমন লাগে, একটা মানুষকে মেরে ফেললো, খারাপ লাগলো জিনিসটা। আচ্ছা, এবার আসেন আমরা যদি বলি নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয়, সে শব্দগুলোকে কি বলে? সে শব্দগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে নাউন হচ্ছে সাধারণত কোনো কিছুর নাম। এখন দুনিয়ার সবকিছু কি শুধু নাম দিয়েই হবে? নামের পরিবর্তে কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, যাদেরকে বলা হয় প্রোনাউন। এবং চাকরি পরীক্ষায় প্রোনাউন থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে যে কোন শব্দটি কোন প্রকারের প্রোনাউন। এখান থেকে খুব ডিটেইলে যায় না, খুব ডিপে যায় না, রাদার দেন যে জিনিসটা যায় সেটা হচ্ছে জাস্ট একটি শব্দ দিয়ে বলা হয় এই শব্দটি কোন প্রকারের প্রোনাউন। এটা যদি আপনি পারেন তাহলে দ্যাট উইল বি ইনাফ ফর ইউ। তাহলে প্রোনাউনের ক্ষেত্রে ধরেন আপনাকে বলা হলো যে দিস এটা কোন প্রকারের প্রোনাউন, বা দ্যাট এটা কোন প্রকারের প্রোনাউন, এই জাতীয় কথাগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। তাহলে দিস কোন প্রকার প্রোনাউন, দ্যাট কোন প্রকার প্রোনাউন, এগুলো আসলে আপনাদেরকে সাধারণত জিজ্ঞাসা করা হয়। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কোন শব্দটি কোন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তা বোঝার আগে আমরা প্রোনাউনটা একটা সেন্টেন্সে কেন ব্যবহৃত হয় সেটা যদি বলি। কারণ প্রোনাউন একটি সেন্টেন্সে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন নাউন, কথায় কথায় যদি আপনি খালি নাম মানে নাউনের কথা বসাতে গিয়ে, মনে করেন আপনি গরু লিখছেন, এখন গরু রচনার মধ্যে 2 লাইন পর পর যদি খালি গরু লেখেন গরু লেখেন, প্রত্যেকটা সেন্টেন্সে যদি গরু লেখেন, তাহলে এটা কি সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি বলবেন যে আমার ইচ্ছা, গণতান্ত্রিক দেশ, আমি আমার খাতার মধ্যে লিখেছি, আপনার কি? এখন এটা লিখলে না ইংরেজিতে আপনার খাতাটা ভুল হয়ে যায়, মানে বাহুল্য দোষে দোষী হয়। তো সেই জন্য নাউনের পরিবর্তে প্রোনাউন আপনার অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। সেক্ষেত্রে কোন শব্দটি কোন প্রকার প্রোনাউন আমরা যদি দেখি, প্রোনাউন সাধারণত 8 প্রকার হয়ে থাকে, যেখানে পার্সোনাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, আরো কিছু প্রোনাউন আছে। তাহলে কোন শব্দটি কোন প্রকার প্রোনাউন? যখন আপনি বলছেন পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল কথা কি? ব্যক্তিগত, মানে কোন একটা ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটি ব্যবহৃত হয়ে থাকে। এখন ব্যক্তির পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহৃত হয়? হি ব্যবহৃত হতে পারে, শি ব্যবহৃত হতে পারে, দে ব্যবহৃত হতে পারে, ইউ ব্যবহৃত হতে পারে, আই ব্যবহৃত হতে পারে, মি ব্যবহৃত হতে পারে। তাহলে আসেন তো একটু লিখি। তাহলে পার্সোনাল প্রোনাউন কোন প্রোনাউন গুলো? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, মি, ইউ, হি, ইট, দে, উই, আস, এই জাতীয় কথা। এখন আপনি বলতে পারেন যে স্যার সব তো ঠিক আছে, পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু ইট কেন আসলো? এখন ইট কেন আসলো সেটা যদি একটু চিন্তা করেন, আপনি গরুকে কি ভাই বলেন নাকি?
বোন বলেন, মানে গরুকে কি হি বলেন না সি বলেন বলেন তো? গরু, গরুকে ইট বলেন না? বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে কি হি বলেন না সি বলেন? দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু পার্সোনাল প্রোনাউন ইট ব্যবহৃত হয়ে থাকে, মাথায় রাখা উচিত। এরপরে আসি আমরা ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেট কথাটির অর্থ কি? ডেমনস্ট্রেট হচ্ছে কোনো কিছুকে দেখানো বা নির্দেশ করা। কোনো কিছুকে আপনি যখন দেখাচ্ছেন বা নির্দেশ করছেন সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়ে থাকে। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি আমি বলি কোনো কিছুকে দেখানো বা নির্দেশ করা, সেই ক্ষেত্রে কোন শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে? কোনো কিছু দেখানোর ক্ষেত্রে আপনি বলতে পারেন দিস ইজ মাই প্যান, দ্যাট ইজ ইয়োর প্যান, দিজ আর মাই বুক, দোজ আর ইয়োর বুক, দিস দ্যাট দিস দোজ, এই জাতীয় কথাগুলো। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি আমরা বলি সেই প্রোনাউনগুলো কোনগুলো? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস এবং দোজ, এই জাতীয় শব্দগুলো হয়ে যাচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নির্দেশক প্রোনাউন, তাই তো? এখন দিস কখন বসে, দ্যাট কখন বসে? দিস হচ্ছে কাছে বোঝাতে, দিস ইজ মাই পেন, দ্যাট হচ্ছে দূরে বোঝাতে, এবং দিস হচ্ছে অনেকগুলো, মানে প্লুরাল কিন্তু কাছে, এবং দোজ হচ্ছে অনেকগুলো কিন্তু দূরে। এই হচ্ছে কথা। তাহলে দিস কোথায়, দিস কোথায়, দ্যাট কোথায়, দোজ কোথায়, এটা একটু লিখে ফেলতে পারেন, তাই তো? এরপরে আসেন যে প্রোনাউনটি আছে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করার ক্ষেত্রে যে সকল প্রোনাউন ব্যবহৃত হয়। এখন প্রশ্ন করার ক্ষেত্রে কোন প্রোনাউন ব্যবহৃত হয়? আপনি বলতে পারেন হু আর ইউ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ ইজ ইয়োর বুক, এই জাতীয় কথাগুলো আপনারা বলতে পারেন। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো হয় একটু লিখে ফেলি। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, হুম, হুএভার, হুইচএভার, হুইচএভার, এই জাতীয় কথাগুলো, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। এরপরে আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, রিলেটিভ কথাটির অর্থ কি? আমরা বলি না আত্মীয়, সে আমার রিলেটিভ। তাহলে রিলেটিভ কথাটি দ্বারা সাধারণত আমরা যেটি বুঝিয়ে থাকি সেটা হচ্ছে সম্পৃক্ত, কোনো কিছুর সাথে কারোর একটা সম্পর্ককে বোঝায়। তাহলে রিলেটিভ প্রোনাউন। এখন মজার ব্যাপার যদি দেখেন, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনে হু আছে, আবার রিলেটিভ প্রোনাউনে হু আছে। বলা হচ্ছে আই নো দ্য পারসন হু লাভস মি, আবার ইন্টারোগেটিভ প্রোনাউনে বলা হচ্ছে হু আর ইউ। তাহলে কখনো ইন্টারোগেটিভ কখনো রিলেটিভ, কখন তাহলে ইন্টারোগেটিভ কখন রিলেটিভ সেটা আমার জানা প্রয়োজন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হয় প্রশ্ন করার ক্ষেত্রে, আর রিলেটিভ কখন হয়? রিলেশন তৈরি করার ক্ষেত্রে। যখন দুটো সেন্টেন্সের মাঝে এই ইন্টারোগেটিভ প্রোনাউনটি একটি সম্পর্ক তৈরি করছে তখন সেটি রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। তাহলে এটা একটু লিখে ফেলি যে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো, আচ্ছা রিলেটিভটা আগে একটু লিখে ফেলি। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো, প্রোনাউন গুলো যখন দুটি সেন্টেন্সের মাঝে, সেন্টেন্স এর মাঝে রিলেশন তৈরি করে, রিলেশন তৈরি করে, তাকে রিলেটিভ প্রোনাউন বলে, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো দুটো সেন্টেন্সের মাঝে রিলেশন তৈরি করছে তখন তাকে রিলেটিভ প্রোনাউন কয়, এবং আমাদের যুগে বর্তমানে তাকে মানুষের ক্ষেত্রে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব কয়, তাই না?
মেসেঞ্জারের মধ্যে হাই দিয়ে শুরু হয়, তারপরে কথা কই কই চলে যায়, তারপরে একজন আরেকজনকে ছাড়া বাঁচেন না, এই জাতীয় কথাগুলো আপনারা কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ, মানে রিলেটিভ প্রোনাউন তাহলে বর্তমান যুগে হচ্ছে আপনাদের রিয়েল লাইফে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। বলে রাখা ভালো, এগুলোতে এগুলো করবেন চাকরির ক্ষেত্রে দূরে চলে যাবেন। আপনার মেইন ফোকাসটা হওয়া উচিত চাকরি পাওয়া। চাকরি পাওয়ার পরে ভাই বহুত কিছু আসবে জীবনে, দেখবেন কত আসছে এরপরে, বাট চাকরি না পেলে কিন্তু খুব একটা বেশি আসলে এটা কোনো একটা লাভ দিবেন আপনাদেরকে, এটা হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে, যদি কেউ মনে করেন যে কারোর সাথে খাতির থাকে, ভালো ফ্রেন্ড থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আপনার মানে জিনিসটা পজিটিভ এনার্জিতে কনভার্ট করবেন। ওই যে একটা মুভি বের হয়েছে না কিছুদিন আগে, যে দুইজন ক্যাডার, মানে এরকম কি জানি 9th ফেল নাকি 12th ফেল, যে একটা 12th ফেল যে একটা মুভি আছে, তো সেটার মধ্যে দেখেন একজন আরেকজনকে টেনে নিয়ে, অর্থাৎ ভালো করতে যদি ইন্সপায়ার না করে তাহলে সেটা কিসের ভালো বলেন? সেটা তো আপনাকে আসলে পিছিয়ে নিয়ে যাচ্ছে। দুইজন মিলে ভালো করার চেষ্টা করবেন, দুইজন মিলে পড়ালেখা করবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে আসেন আমরা যদি বলি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট কথাটার অর্থ কি? ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। এখন আপনি যখন বলছেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিছু একটা একেবারে কিছু না থাকার থেকে ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তাহলে এই সামথিং কোনো কিছু কি নির্দিষ্ট করছেন? আপনি কি বলছেন যে কোনো কিছু একটা কিছু একেবারে না থাকার থেকে ভালো, তার মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, সামথিং হয়ে যাচ্ছে একটা ইনডেফিনিট বা অনির্দিষ্টতা বাচক প্রোনাউন। তাহলে এই জাতীয় আর কোন কোন শব্দগুলো আছে তাহলে একটু লিখে ফেলে। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে সামথিং, এনিথিং, সামওয়ান, এনিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, none, everything, everybody, everyone, everybody, everyone, এমনকি শুধু ওয়ান কথাটিও একটি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে লিখেছেন ইনডেফিনিট প্রোনাউন, এই জাতীয় কথাগুলো ইনডেফিনিট প্রোনাউন হয়ে যায়। এরপরে যদি আসি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট কথাটির অর্থ কি? ডিস্ট্রিবিউট কথাটি দ্বারা আমরা সাধারণত বোঝাই ভাগ করে দেয়া, তাই না? তাহলে ডিস্ট্রিবিউট কথাটির দ্বারা যদি আমি বোঝাই ভাগ করে দেয়া, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি কি? যে প্রোনাউনটি দ্বারা কোনো একটি দোষ গুণ সবার মাঝে ভাগ করে দেয়া হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন ইচ অফ দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট হচ্ছে একটা গুণ। এখন এই ইন্টেলিজেন্ট গুণটাকে আপনি ইচ কথাটি বলে সবার মাঝে ভাগ করে দিচ্ছেন, তাহলে সেটি হয়ে যায় ডিস্ট্রিবিউটিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর কোন কোন শব্দগুলো হতে পারে আসেন একটু লিখি। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে ইচ, এভরি, ইদার, নিদার। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সেটা হচ্ছে ইচ, এভরি, ইদার এবং নিদার। ইচ, এভরি, ইদার, নিদার এই কথাগুলো হয়ে যায় কি ডিস্ট্রিবিউটিভ, মানে ডিস্ট্রিবিউট বা ভাগ করার ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহার করে থাকেন। এরপরে যদি আসি সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল। তাহলে রেসিপ্রোকাল কথাটি সাধারণত দুইয়ের মাঝে সম্পর্ককে বোঝাতে ব্যবহার করা হয়। যখন আপনি বলছেন রহিম অ্যান্ড শিলা লাভ ইচ আদার, এই ইচ আদার কথাটি দুইয়ের মাঝে একটা সম্পর্ক, রেসিপ্রোকাল সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো লিখে ফেলি। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে, রেসিপ্রোকাল প্রোনাউন সেগুলো হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, যেটি কিনা দুইয়ের মাঝে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটো কথাই হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আসেন আমরা যদি যাই রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে কি? নিজের সেলফ রিফ্লেকশন যখন কোন একটা প্রোনাউন দিয়ে করা হয়। ফর এক্সাম্পল, আপনি যখন বলছেন হি কিলড হিমসেলফ, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে মিল আছে, উচ্চারণগত মিল আছে। হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, দেমসেলফ, রিফ্লেক্সিভ সেলফ, অর্থাৎ সেলফ এর সাথে মিল আছে। তাহলে আসেন একটু দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো। আমরা যদি বলি রিফ্লেক্সিভ
প্রোনাউন, সেটা হচ্ছে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, themselves, এই জাতীয় কথা, yourself, myself, 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 yourself, এই জাতীয় কথাগুলো হয়ে যায় কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই জাতীয় কথাগুলো হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন, যা কিনা কোন একটা রিফ্লেকশন বোঝাতে কাজ করে থাকে। তাই তো? ক্লিয়ার? রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আসেন আমরা প্রোনাউন থেকে দু চারটা প্রশ্ন দেখে ফেলি যেগুলো আমরা পারি কিনা। বলেন নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? হুইচ ওয়ান ইজ পার্সোনাল প্রোনাউন? কে অ্যান্সার করবেন? হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, ফাহমিদাকে আনমিউট করে দিয়েছি। ফাহমিদা আছেন প্রথমে, লামিয়া আছেন, ইমা আছেন, তিনজনকে আনমিউট করে দিয়েছি। ইমা সবার লাস্টে বলবেন, ওরা যদি না পারে তাহলে বলবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ফাহমিদা ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বলেন কোনটি পার্সোনাল প্রোনাউন? ইউ। ইউ, ভেরি গুড। তাহলে দিস কোন প্রোনাউন, এটা আমাকে লামিয়া বলেন তো। নকল করতে এতক্ষণ লাগলে হবে? স্যার এটা পারবো না। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মাত্র না খাতায় লিখলেন আপনারা, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? তাহলে হু কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ, যখন দুটো সেন্টেন্সের রিলেটিভ। মধ্যে রিলেশন তৈরি করে, তাই তো? এরপরে যদি যাই, সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? এটা লামিয়া বলেন, এটা পারতে হবে, নয়তো আপনাকে একটা মাইসেলফ। ধমক। মাইসেলফ স্যার। মাই সেলফ, ভেরি গুড, এটা তো পারবেন কারণ সেলফ এর উচ্চারণের মতোই আছে, তাই তো? এরপরে হু কোন প্রোনাউন তাহলে লামিয়া বলেন তো। মাত্র না বলে দিলাম, স্যার এটা পারছে না। হু হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ স্যার প্রোনাউন। ইন্টারভিউ। ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ প্রোনাউন। এরপরে আছেন মেহির, আছেন, মেহিরকে আনমিউট করে দিয়েছি। ইচ কোন প্রোনাউন মেহির বলেন তো। আমি শুনতে পাচ্ছি না মেহিরকে। মিতু রানী সরকার আছেন। ডিস্ট্রিবিউটিভ। ভেরি গুড। তাহলে হি কোন প্রোনাউন? সোনিয়া আক্তার আছেন। সোনিয়া আক্তার বলেন তো হি কোন প্রোনাউন? আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, আপনার নোটিফিকেশন অ্যাকসেপ্ট করতে হবে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে কথা বলতে হবে। স্যার আমি বলবো বলেন। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ কোন একটা পার্সনের পরিবর্তে। হুইচ ওয়ান ইজ ইনডেফিনিট প্রোনাউন? নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউন বলেন। সোনিয়া বলতে পারবেন? আপনি আনমিউট হয়েছেন। স্যার কোশ্চেনটা শুনিনি, আমি করতে যে ভুলে গেছি, খেয়াল করিনি স্যার। এনিবডি স্যার। ওকে, তাহলে এটা যখন আমরা বলছি, এটা কি হয়ে যায়? ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে এনিবডি, এনিবডি, অর্থাৎ এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এই জাতীয় কথা। হু তাহলে কোন প্রোনাউন? হু হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস রিলেটিভ। মাইসেলফ রিফ্লেক্সিভ, দে পার্সোনাল। পার্সোনাল প্রোনাউন। এবার আসেন আমরা একটু তার পরবর্তীতে যাই, অ্যাডজেক্টিভ, যেখান থেকে প্রশ্ন এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভটা আজকে আমরা শেষ করতে পারবো না, জাস্ট একটু টাচ দিয়ে যায় আপনাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে। মিউট করে দেন। অ্যাডজেক্টিভ, আমরা এতক্ষণ যেটা শিখেছি সেটা হচ্ছে নাম শিখেছি, মানে নাউন শিখেছি। নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাদেরকেও শিখেছি, প্রোনাউন। এখন শুধু নাম আর নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেই শব্দগুলো দিয়ে তো আর দুনিয়া চলবে না, তাই না? আরো কিছু পার্টস অফ স্পিচের প্রয়োজন, যার মাঝে অ্যাডজেক্টিভ হচ্ছে অন্যতম। এখন হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল শব্দগুলো কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে। এবং মডিফাই কথাটি আপনাদের কাছে নতুন হতেই পারে, মডিফাই কথাটি অনেকে আছে বোঝেন না, এবং এখন থেকে এই মডিফাই কথাগুলো অনেকবার ব্যবহার করা হবে। এ তাকে মডিফাই করেছে, সে তাকে মডিফাই করেছে, এভাবে মডিফাই কথাগুলো আমরা অনেকবার ব্যবহার করব।
তো সেজন্য আগে মডিফাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নি, তারপর আমরা অ্যাডজেক্টিভ বুঝবো। এখন অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে প্রোনাউনকে কি করে, মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে এই মডিফাই ব্যাপারটা কি? মডিফাই ব্যাপারটা আমি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর ক্ষেত্রে যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে মেকআপ করা। আপনারা জানেন ইতোমধ্যে আমার যারা স্টুডেন্ট আছে, মেকআপ করা অনেককে বলে থাকি আমি। তো মেকআপ করাটা আসলে কেমন হয়? মনে করেন এই মডিফাই করে থাকছি মানে কি, একটা অতিরিক্ত কিছু আমি দিয়ে সেটাকে সুন্দর করার চেষ্টা করছি। আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বোর্ড দেখতে পাচ্ছেন, আপাতত বোর্ড দেখতে পেলেই চলবে। তাহলে মডিফাই ব্যাপারটি যদি বলি, মডিফাই হচ্ছে মেকআপ করা। তাহলে হোয়াট ইউ মেকআপ, অ্যাকচুয়ালি আপনি যখন মেকআপ করেন, শুধু শারীরিক মেকআপ মানে থাকে না যে উপর দিয়ে যে কি স্নো পাউডার এগুলো যে হাবিজাবি সব দিয়ে ফেলেন, এগুলো ছাড়াও কিন্তু মেকআপ হতে পারে। মনে করেন যে আপনি একটা ড্রেস পরেছেন, সুন্দর একটা ড্রেস পরে নিজেকে সুন্দর করার বা সুন্দর দেখানোর একটি প্রয়াস চালিয়েছেন, সেটাও কিন্তু মেকআপ। মনে করেন আপনি যে কোনো একটা সুন্দর মানে গাড়ির মাঝে সুন্দর একটা স্টিকার লাগিয়েছেন, সেটাও কিন্তু সুন্দর করার চেষ্টা করেছেন। এখন মেকআপ কি সবসময় সুন্দর হবে? না, মাঝে মধ্যে খারাপও হতে পারে। মনে করেন আপনি মেকআপ করেছেন কিন্তু সেই মেকআপটা খুব বেশি সুন্দর হয় নাই। মনে করেন ওই যে অনেক সময় থাকে না যে নায়ক নায়িকারা দেখবেন যে বিভিন্ন সার্জারি করে, ঠোঁট মুখের একটা সিস্টেম বানিয়ে ফেলে সার্জারি করে। তো এই যে ঠোঁট মুখ যে চেঞ্জ করে ফেলে, আমরা কি সবসময় বলি সুন্দর হয়েছে? মাঝে মধ্যে বলি না, ইস এখন ভালো লাগছে না, আগে ভালো লাগতো। তো এই যে আগে ভালো লাগতো বলছে, এখন ভালো লাগছে না, তার মানে সে মেকআপ করেছে নিজেকে, সে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছে কিন্তু সুন্দর হতে পারে নাই, তাই না? সে পচা ভাবে উপস্থাপিত হয়েছে। তার মানে মেকআপটা সুন্দরও হয়, মেকআপটা খারাপও হয়। এখন অ্যাডজেক্টিভ যে ব্যাপারটা, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে মেকআপ করবে বা অর্থাৎ সুন্দর করার চেষ্টা করবে বা অতিরিক্ত কিছু করার চেষ্টা করবে। অতিরিক্ত কিছু করা মানে কি, সেটা সুন্দর না খারাপও না, কিন্তু মাঝে মধ্যে আমরা এমনিতেই অতিরিক্ত কিছু করে থাকি। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার নানু বাড়ি হচ্ছে নরসিংদীতে। তো আমার নানু বাড়িতে আমি মাঝে মধ্যে গেলে বিয়ের প্রোগ্রামে আগে দেখতাম ছোটবেলায় যে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা সারা জীবনে কোনোদিন চশমা পরে নাই, একটা বিয়ের প্রোগ্রামে দেখলাম সে চশমা বা সানগ্লাস না চশমা, মানে আমি যে চশমাগুলো পরে আছি সেই চশমা পরে এসেছে। তো আমি খুব লজিক খুঁজতাম যে চশমা পরার কারণটা কি। তো পরে খুঁজে বের করলাম যে আসলে চশমা পরলে একটু ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট লাগে। এখন সে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে, সে বোঝাচ্ছে যে সে খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষ। তো সেই ক্ষেত্রে সে নিজেকে মডিফাই করার চেষ্টা করেছে। এখন এটা কি সুন্দর করলো না খারাপ করলো? না, জাস্ট অতিরিক্ত কিছু একটা করে সেটা সম্পর্কে, নিজের সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছে, তাহলে সেটাই হয়ে যায় মডিফাই। এখন অ্যাডজেক্টিভের যে কাজটি আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে বা সুন্দর করার কাজটি করে থাকে। কিভাবে আসেন একটু দেখি। ধরেন আমি বলছি হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। সবাইকে আনমিউট করে দেন তো। এখানে বলা হচ্ছে হি ইজ আ গুড বয়, তাহলে গুড কোনটি? মানে এখানে সরি, এখানে ইয়ে মানে হি ইজ আ গুড বয় যখন বলছি, এখানে ইয়ে কোনটি, মানে নাউন কোনটি? বয়। বয়। তাহলে নাউনকে মেকআপ করার কাজটি কে করছে? অ্যাডজেক্টিভ গুড। গুড, ভেরি গুড। তাহলে নাউনকে মেকআপ করার কাজটি করছে অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ আ গুড বয়, গুডটা কি? অ্যাডজেক্টিভ। সিমিলারলি আমি যদি বলি যে she she is a beautiful girl, she is a beautiful girl, তাহলে এখানে নাউন কোনটি? গার্ল। এখানে নাউন কোনটি? গার্ল। গার্ল। তাহলে গার্লকে মেকআপ করছে কে? বিউটিফুল। বিউটিফুল, তাই তো? এখন আমি যদি বলতাম শি ইজ আ আগলি গার্ল, শি ইজ অ্যান আগলি গার্ল, সেক্ষেত্রে বিউটি মানে এখানে কি মেকআপ করার কাজটি কে করতো? কে করতো? আগলি কথাটা। সিমিলারলি আমি যদি বলি আই হ্যাভ 7 ফ্রেন্ডস, আই হ্যাভ 7 ফ্রেন্ডস, তাহলে এই সেন্টেন্সে নাউন কোনটি?
ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস, তাহলে তাকে মেকআপ করছে কে? সেভেন সেভেন সেভেন। তার মানে অ্যাডজেক্টিভ শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা মেকআপ করে। এবার বুঝতে পেরেছেন অ্যাডজেক্টিভ? জি ভেরি গুড। তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি লিখি, অ্যাডজেক্টিভ যে শব্দগুলো যে শব্দগুলো কোনো হ্যাঁ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, আচ্ছা সামনের ওই যে স্ক্রিনটা ছেড়েন, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে মেকআপ মেকআপ বা মডিফাই মডিফাই করার কাজটি করে, তাই কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবং কোনো সেন্টেন্স থেকে কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে গেলে অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে খুঁজে বের করতে সেন্টেন্সটিকে কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তাই তো? কেমন বা কি রকম দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। লিখেছেন? আপনাদের 5:50 আগেই ছেড়ে দিব, নামাজের আগেই ছেড়ে দিব। লিখেছেন? এখন আসেন তো কোন একটা, তার মানে উপরের যে এক্সাম্পল গুলো দেখেছি এগুলোই কিন্তু অ্যাডজেক্টিভের এক্সাম্পল। এখন আসেন অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জাস্ট দেখে ফেলি, আমরা বুঝতে পারি কিনা, ধরতে পারি কিনা। বলা হচ্ছে হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। ডিসএগ্রিয়েবল এর নিচে আন্ডারলাইন করা আছে, বলা হচ্ছে ডিসএগ্রিয়েবলটা কি বলেন তো? কি সবাই কি ভয় পাচ্ছেন? লামিয়া কবির বলেন, আপনি অনেক ভুল করেছেন, আপনিই বলেন। অ্যাডভার্ব, তাই না? পারছে না তো স্যার। অ্যাডজেক্টিভ পড়িয়ে প্রশ্ন করছে, আরে ভাই বুদ্ধি করেও তো মানুষ অ্যাডজেক্টিভ বলে, তাই না? মাত্র পড়ালাম অ্যাডজেক্টিভ, প্রশ্ন করছে অ্যাডজেক্টিভ, আপনি বলেন পারছি না। মানে মানুষ তো একটা বুদ্ধি করেও অ্যাডজেক্টিভ বলে, যে স্যার মাত্র অ্যাডজেক্টিভ পড়িয়েছে, আমি অ্যাডজেক্টিভটাই বলে দিই, কিছু না কিছু হলে তো অ্যাডজেক্টিভ হবে, তাই না? এই বুদ্ধিটা করতে পারলেন না, ইস, হলো কিছু। বলেন এখানে নাউন কোনটা? ম্যান। ম্যানকে মেকআপ করা বা সুন্দর করার কথাটি, কাজটি কে করছে? ডিসএগ্রিয়েবল। ইজ এগ্রিয়েবল, অর্থাৎ ম্যানের পূর্বে বসে সেই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই জি না? স্যার। জি স্যার। এরপরে আসেন, আমি যদি বলি, ধরেন একটা সেন্টেন্স বলছি, হি ইজ আ ফ্রেন্ডলি পারসন। এই সেন্টেন্সের নাউন কোনটি বলেন? পারসন। তাহলে এটাকে এখানে অ্যাডজেক্টিভ কোনটি? ফ্রেন্ডলি। ভেরি গুড, তাহলে তো পারছেন আপনি। এরপরে আসেন আমরা যদি আরো একটি বলি, আরো একটা সেন্টেন্স বলি, ধরেন আমি বলছি যে শি ইজ ধরেন শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে এখানে নাউন কোনটি? গার্ল। কোন নাউন? স্যার এটা তো প্রশ্ন কমন পড়ে নাই। প্রপার নাউন। পার্সোনাল নাউন স্যার। কি? প্রপার নাউন। গার্ল কি প্রপার নাউন? তাহলে ইমা কোন নাউন?
গার্ল যদি হয় কমন নাউন, তাহলে ইমা হচ্ছে প্রপার নাউন, একটা সুনির্দিষ্ট নাম। জি অর্থাৎ স্যার। প্রতিটি কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউন পাওয়া যায়। আসেন একটু লিখি এটা। প্রতিটি কমন নাউনকে ভাঙলে, কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউন পাওয়া যায়। একটি প্রপার নাউন পাওয়া যায়। তাহলে প্রতিটি কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউন পাওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন বয়, এটা কি কমন নাউন? কিন্তু আপনি যদি বলেন সজল, নিঃসন্দেহে ভেঙে বলছেন, ভেঙে বললে সেটি একটা প্রপার নাউন। আপনি যদি বলেন ব্যাংক, ব্যাংক কোন নাউন? বলেন আপনি, ব্যাংক কোন নাউন? লামিয়া, ব্যাংক অনেক চিন্তার বিষয় তো। ব্যাংক কোন নাউন? আপনি বিশাল চিন্তায় পড়ে গিয়েছেন, ব্যাংক কোন নাউন এটা ধরতে পারছেন না। জুবাইর আহমেদ বলেন তো ব্যাংক কোন নাউন? কমন নাউন স্যার। কমন নাউন। তাহলে ব্যাংক হচ্ছে কমন নাউন, কিন্তু আমি যদি বলি জনতা ব্যাংক? প্রপার নাউন। ভেরি গুড। জনতা ব্যাংক সেটি হচ্ছে একটি প্রপার নাউন। তাহলে বুঝেছেন জুবাইর? জি স্যার। ক্লাস কেমন লাগছে স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পেরেছি। আজকে আমরা এখানেই শেষ করব, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা অ্যাডজেক্টিভের পরবর্তীতে টেকনিক থেকে শুরু করব। আমাকে নেক্সট ক্লাসে মনে করিয়ে দিবেন যে স্যার অ্যাডজেক্টিভের টেকনিক লেখানোর কথা বলেছিলেন। সেই টেকনিক থেকে আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শুরু করবো। আর লামিয়াকে যেটা বলছি, আপনি ক্লাসটা আরো 2বার করবেন। আপনি ক্লাসটা আরো 2বার করবেন, একবার করলে হবে না, আপনি 2বার করবেন। আপনার মানে বেসিক আর এতটুকু বলতে পারি যে আপনি যদি আমার ক্লাস ইংরেজি না বোঝেন, তাহলে এটা আসলে আপনার পরবর্তীতে খুব সাফার করাবে, কারণ আমি অনেক ভেঙে ভেঙে বোঝাই, একেবারে অনেক ভেতরে জি ঢুকে স্যার, বোঝাই। আপনার ক্লাস অনেক ভালো লাগছে স্যার। আমি ফার্স্ট টাইম এবার ইংলিশ সম্পর্কে, আরো মাদ্রাসাতে পড়তাম, কিছুই বুঝি না। আচ্ছা, না সমস্যা নেই, আপনি তাও তো কাছাকাছি গিয়েছেন, কিছু কিছু ব্যাপার তো বুঝেছেন। এই যে নাউন যে ধরতে পারলেন, গার্ল ধরতে পারলেন, এই জাতীয় জিনিসগুলো আপনি মোটামুটি কাছাকাছি গিয়েছেন। বাট স্টিল আপনি ক্লাসটা একটু ভালো করে দেখে ফেলবেন। আর এতটুকু আমি বলতে পারি, ইংরেজিতে পার্সোনাল মানে অনেকে আছে যে বিদ্যাবাড়িতে শুধু ভর্তি হয়, শুধু ভর্তি হয় হচ্ছে যে ইংরেজি ক্লাসটা করার জন্য। এরকম অনেক আছে, অনেক স্টুডেন্ট আছে। ইমা ভালো করে বলতে পারবে, আমাদের আগের স্টুডেন্ট আছে যারা, তারা বলতে পারবে যে শুধু ইংরেজি ক্লাসটা করার জন্য কিন্তু অনেকে ভর্তি হয় স্যার, একটা। আমি বিদ্যাবাড়ির আগে লিখিত ব্যাচে ভর্তি ভর্তি ছিলাম, সমাজ বিজ্ঞানের আচ্ছা, রিটেনের ভেরি গুড, ওই ভেরি ব্যাচে। গুড, মাশাল্লাহ। তো সেই জন্য যেটা বলছিলাম যে এই ক্লাসে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো যদি খুব ভালো করে না বোঝেন, তাহলে বা যদি আপনি নির্দিষ্ট করে ইয়ে না করতে পারেন, মানে এটাকে যদি আপনি কি বলে যে মানে লিখে আত্মস্থ না করতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি ইংরেজিতে কখনোই ভালো করতে পারবেন না, কারণ অনেকটা ভেতরে গিয়ে বোঝাই তো। চেষ্টা করবেন বুঝে নেয়ার ক্লাসে। যদি সাথে সাথে সবার আসলে অ্যাবিলিটি সমান থাকেও না, মাঝে মধ্যে কেউ কেউ হয়তো বা ক্লাসে ধরতে পারেন না। তো যারা ধরতে পারেন না তারা পরে একটু ভিডিওটা একবার দেখে ফেলবেন, তাহলে আশা করছি ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার, ঠিক মিতু আছে। রানী বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না। আমার কমেন্ট পড়েন না? আপনার তো কমেন্টই মাত্র করলেন, আগে পড়বো কিভাবে? সোনিয়া আক্তার আনমিউট করে দিয়েছি, বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মিতু রানীকেও আনমিউট করে দিয়েছি। আমার একটা যে কোশ্চেন ছিলাম, ফার্স্টে বলেছিলাম যে আমার স্যার এই বছরের শেষ, আমার আচ্ছা, আর প্রায় 30 বছর হয়ে গেছে তো। এখন জানুয়ারিতে হচ্ছে আমার শেষ বয়স তো। তার আগে কি কোনো সার্কুলার দিবে? মানে প্রাইমারি সার্কুলারটা পাবেন কিনা এটা আসলে ডিপেন্ড করছে, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। আমি যতটুকু জানি যে এই বছরে সার্কুলারটা না দেওয়ার সম্ভাবনা আছে, বাট সামনের বছর যদি জানুয়ারিতে দেয়, তো সেক্ষেত্রে আপনার ব্যাক ডেট মাঝে মধ্যে দিয়ে দেয় যে এত, মানে এত সময়ে যাদের শেষ হয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে সামনের বছরও দিলে যদি আপনার ব্যাক ডেট দিয়ে দেয়, আপনি হয়তো বা পারলেও পারতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার, আগামী বছর আমার 22শে জানুয়ারি শেষ, ডেট আচ্ছা, শেষ হবে। এর মাঝে যদি ধরেন মার্চেও যদি গিয়ে সার্কুলার দেয়, মাঝে মধ্যে এরকম থাকে যে 2-1 মাস আগে থেকে ইয়ে দেয়, মানে আপনার সার্কুলারটা এগিয়ে দেয় আর কি। ঠিক আছে? স্যার আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমি তো আজকে ফার্স্ট ফার্স্ট না, আমি আজকে থার্ড ক্লাস করলাম। তো এর আগে 2টা ক্লাস করছি, ওইগুলো না স্যার অ্যাকচুয়ালি ওই যে সবার সাথে মেগা ক্লাস ছিল তো, অ্যাকচুয়ালি আচ্ছা, শুধু কোশ্চেন সলিউশন ছিল, বুঝি নাই। আচ্ছা, তো আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগছে, যদি কন্টিনিউ এরকম মানে সবগুলো সাবজেক্টে করানো হয় তাহলে ভালো ইনশাল্লাহ, হতো। আর ইনশাল্লাহ আমার সবগুলো ইংলিশ সাবজেক্টে আপনাদের সব অনেক টিচারই ভালো আলহামদুলিল্লাহ স্যার। খুব ভালো। আমার থেকে ভালো ইনশাল্লাহ, সবাই ভালো করে পড়াবে ইনশাল্লাহ। ঠিক আছে? নমস্কার স্যার। ভালো থাকবেন।
ওকে, মিতু রানী কিছু বলতেন স্যার, আনমিউট করা আছেন। জি স্যার, ভালো আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার, এটা আমার প্রথম কোচিং। মানে আচ্ছা আমার রিসেন্ট পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে মানে বিদ্যাবাড়িতে ভর্তি আচ্ছা হয়েছে। রেজাল্ট হয় না আর কি এখনো। আচ্ছা, তো যাক স্যার ভালো ওই যে করবেন আশা করছি। নাউনের যে গণনার বিষয়ে যে ইয়াটা দিছিলেন ওইটা একটু আমি লিখতে পারি না, ছোট বাচ্চা আছে তো ওই জন্য একটু কোন সমস্যা হয়ে গণনার গেছিল। বিষয়ে? স্যার ওই যে নাউন কাউন্টেবল আর আনকাউন্টেবল যে যে ওই জায়গাটা হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিছিলেন। আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, পরবর্তীতে দেখিয়েছিলাম। আপনি একটু ভিডিওটা পরবর্তীতে রেকর্ড যে ভিডিওটা আছে সেটা টেনে, আমি তো ওগুলো কবে মুছে দিয়েছি না, এগুলো তো নতুন গুলো, বোর্ডে তো আগের গুলো মুছে তারপর নতুন গুলো লিখি না। তো এটা রেকর্ডেড ভিডিওটা একটু দেখে ফেলবেন, তাহলে সেখানে আশা করছি থেকে যাবে। ঠিক আছে, আমি জি আপনার স্যার। জন্য আবার ব্যাকে দেখিয়েছিলাম, আমি 2 মিনিটের মতো সময় দিয়েছিলাম এটা লেখার জন্য। হীরা খাতুন কিছু বলতেন স্যার? জি স্যার স্যার, আমার একটা আসসালামু কথা ছিল, জি বলেন স্যার। বলছি এই কোচিংটা করলে আমি কি নিবন্ধনের জন্য আর অন্যভাবে প্রিপারেশন নেওয়া লাগবে? আপনার পড়ালেখা বেশি করতে হবে, কোচিং করলে তো হবে ঠিক আছে, পড়ালেখা করতে হবে। কোচিং তো আপনাকে পাশ করিয়ে দিবে না, হ্যাঁ ঠিক আছে, পড়ালেখা সব করলে আর মানে কিছু লাগবে না। ইংলিশের বেসিক কিংবা অঙ্কের, মানে আমি জিরো থেকে শুরু করছি স্যার, হ্যাঁ এভাবে হ্যাঁ, খরচ আপনি করছি। এটা হবে, এটাই মোর দ্যান ইনাফ আপনার নিবন্ধনের জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ভালো স্যার। থাকবেন। হীরা বলেন। আচ্ছা ঠিক আছে জি, স্যার। বলছি কি স্যার, বাসায় মানে কোনো বই কিনবো নাকি কি পড়বো শুধু? আপনি লেকচার শিটটা দেখতে পারেন, বিদ্যাবাড়ির যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটটা কিন্তু অনেক মানে রিসার্চ করে বানানো হচ্ছে। আচ্ছা, আমি ক্লাস কিন্তু শেষ, আজান দিচ্ছে, আপনারা যারা নামাজে যাবেন তারা অবশ্যই ক্লাস লিভ করতে পারেন। আমি আসলে আমার স্টুডেন্ট যারা আছে তাদের কোনো কোয়েরিজ থাকলে আমি সেটা নিচ্ছি, আপনাদের জন্য ক্লাস কিন্তু শেষ। তো যেটা বলছিলাম যে বই বলতে লেকচার শিট আপনাদের যেটা আছে সেই লেকচার শিটটা আপনার একটু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লেকচার শিটটা কিন্তু অনেক রিসার্চ করে বানানো হয়েছে, লেকচার শিটটাই আপনার জন্য enough। ঠিক আছে, ঠিক আছে আমি স্যার তাহলে। মাস্টার্স করতেছি স্যার ইংলিশে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড, গুড টু হিয়ার দ্যাট। তাহলে আজকে এখানেই শেষ করছি। অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, বাট সবার সাথে আসলে আজকে কথা বলার সুযোগটা হয়ে উঠছে না, যেহেতু অনেকগুলো হাত আছে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা বলা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো সেটা মানে ইংরেজির যে আহ, ভয় বা ভীতি সেটা কি কেটেছে? সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই জাস্ট আমাকে 30 সেকেন্ডের মধ্যে বলেন ইংরেজির ভয় বা ভীতি কি মনে হচ্ছে, পারবেন? সবাইকে আনমিউট করে দেওয়া আছে। জি স্যার, ইনশাআল্লাহ। ইংরেজি আর ভয় লাগে? এভাবে না যদি স্যার, একটা একটা করে ক্লাস যায়, না প্রতিটা স্যার, ক্লাসে এভাবে সমস্যা যাবে, হবে না ইনশাআল্লাহ। জি প্রতিটা স্যার। ক্লাসে এভাবে যাবে, আশা করছি ইংরেজির যে ভয়টা আছে সেই ভয়টা আর আপনার মাঝে থাকবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।